একটু পায়খানায় যাওয়ার দরকার, চোখে মুখে পানি ছিটাইতে হইব। আইসেন। পারভেজ তাকে শোয়া থেকে উঠিয়ে নিজের কাঁধে ভর দিয়ে ল্যাট্রিনে নিয়ে গেল। কলপার থেকে হাত মুখ ধুইয়ে ঘরে এনে পুনরায় শোয়ালো। চোখ মুখ মুছে মমিনুষা জিজ্ঞাসা করলেন, মাই কই? জানি না, ঘুম থেকে উইঠা কোথাও দেখলাম না। শেষ কখন দেখছস? কিছু কইয়া গেছে? রাইতে দরজা ধাক্কে কইতেছি কিছু তো কইছে। কেডা ধরে হের কথা? একটু খোঁজ কর। কাল রাইতে আমারই কি কি কইয়া গেল, সুবিধা লাগলো না। যদি কিছু ঘটাইয়া ফেলাই? ঘটাইলে ঘটাক, জীবনে কম কিছু তো আর ঘটাই নাই। এমনও বেশি কিছু আশা করে না, শুধু মনুষ্যত্বের খাতিরে আমনের থাইক্কা মুখ ফিরিয়ে নিতে পারতাছি না। আগে কখনো কিছু করছে? পেলে তো করতেন। মাথার উপরে বাপ মা বড় ভাই আসিল, মাইন্ডসে তো দুর্বল গো পিছনে লাগে। এই যে এখন যদি দুর্ঘটনা না হইতো তাইলে কি আমারে সাইরা দিতেন? মমিনুল শাহ চুপ হয়ে গেলেন। সত্যি তো, দুর্ঘটনা না ঘটলে পারভেজ কি নিস্তার পেত তার হাত থেকে? পেত শাহবাড়ির মালিকানা আর ব্যবসায়ের ভাগ। পারভেজ উঠে দাঁড়ালো। আরতে যামু, ফিরতে দেরি হইতে পারে। ক্ষুধা লাগলে রুটি খাইয়েন। দরজা চাপে ঘর থেকে বেরিয়ে গেল পারভেজ। কে জানতো একসময় শাহদের ব্যবসা সর্বেসর্বা বাবার অপছন্দের এই বোকা ছেলেটাই হবে। আল্লাহ কখন কাকে যে কোথায় নিয়ে দাঁড় করান। ছেলেকে গোসল করিয়ে খোলা বারান্দায় মাদুর পেতে রোদের মধ্যে বসে আছে মিস্ত্রি। বাপের বাড়ি থেকে গতকাল বিকালে ফিরেছে। ছোট বাচ্চাকে কিভাবে গোসল করাতে হয় তার জানা নেই। পটি পরিষ্কার করাও মা ধরে ধরে শিখিয়েছে। তবে আজ ছেলেকে গোসল করিয়েছে শালিক। সে আবার এসব ভালো পারে। নক্ষত্র আনন্দে দুই হাত পা নাড়াচ্ছে। মিস্ত্রি তার শরীরে সরিষার তেল মাখিয়ে দিয়ে বলল, আমার ছোট্ট সোনামণি গোসল করেছে, মাশাআল্লাহ কি সুন্দর লাগছে তাকে। এখন নতুন পোশাক পরিয়ে দেবো, একদম পটি করে নষ্ট করবে না, চুপচাপ ঘুমাবে। হ্যাঁ, মায়ের কথার প্রতি উত্তরে অ আ উচ্চারণ করে মুখের দিকে তাকিয়ে হাসল নক্ষত্র। ছেলেটা সারাক্ষণ হাসে, শুধু অপরিচিত মুখ দেখলে আর খিদে পেলেই কাঁদে। শালিক রোদে মেলে দেওয়া শুকনো পাতা টাবায় ভরে রান্নাঘরে যেতে যেতে বলল, এখন আর হাফ প্যান্ট পরাস না, সোডো খেতা পুকিত বাইন্দা দে। এখন হের কামি হাসতে হাসতে পটি করা, বেশি তেলও ডলিস না, শরীর কিন্তু নরম। নক্ষত্র শালিককে দেখার জন্য ঘাড় উল্টে তাকাতে চাইল, কিন্তু পারল না। মিস্ত্রি তার কোমরে কাঁথা বেঁধে দিল। কাঁথাগুলো পারুল নাতি নাতনির জন্য সেলাই করে রেখেছিলেন। মেয়েরগুলো প্রথম দিনই তাকে বুঝিয়ে দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। ছেলেকে কোলে নিয়ে মিস্ত্রি নিজেই ঘুরিয়ে দিয়ে বলল, চাচিকে দেখবে তুমি, ওই যে দেখো। নক্ষত্র শরীর ঝাঁকিয়ে ডাকতে লাগলো। শালিক হাসলো, কাজ ফেলে শাড়ির আঁচলে হাত মুছে এগিয়ে এলো। দুই হাত বাড়িয়ে দিয়ে বলল, আমার কাছে আইবা? নক্ষত্র নিজের হাত বাড়িয়ে দিতে দুজনে হেসে উঠল। তাকে কোলে নিয়ে বসলো শালিক। ঘাড় নাড়িয়ে বলল, দেখ তোর পোলাই কেমনে মাইরে থুইয়া চাচির কোলে আইতে চায়। বাপের মতো হয়েছে, আমাকে ছাড়া সবকিছুই ভালো লাগে। কিন্তু এখন তো তোমারে কোলে লইয়া বইয়া থাকতে পারবো না আব্বা। আমার রানতে হইব, গোসল করতে হইব, হের পরে নামাজ পড়তে হইব। তুমি খাইয়া বরং ঘুমাও, ঘুম থেকে উঠলে কোলে নিমু। মিস্ত্রির উদ্দেশ্যে বলল, ঘরে লইয়া যা। তুই ভাত বসা, আজ তরকারি আমি রান্না করব। নক্ষত্রকে নিয়ে উঠে গেল মিস্ত্রি। গালে গাল ঘষে বলল, আসেন, আপনাকে ঘুম পাড়িয়ে দিই। আপনার বাপ কোথায় গেছে কে জানে, বউয়ের থেকে বেশি এখন ছেলের প্রতিই ভালোবাসা তার। নক্ষত্রকে ঘুম পাড়াতে বিশেষ ভোগান্তি পোহাতে হয় না। খেতে খেতে সে ঘুমিয়ে পড়ে। এখনো ঘুমিয়ে গেল। মিস্ত্রি শব্দহীন তাকে দোলনায় শুইয়ে ছোট্ট মশারি দিয়ে ঢেকে দরজা চাপিয়ে ঘর থেকে বেরিয়ে এলো। নাজির এখন বাড়িতে নেই। সকালে নাস্তা সেরে মিল্টনকে নিয়ে খেতে গিয়েছে। জোহরের আজানের সময় লতিফ এলো, হাতে বিশাল বড় একটা মাছ। সালাম দিয়ে বলল, ভাইয়া মাছ পাঠাইছে। ভাতের পাতিল সবে উপুর করা হয়েছে, তরকারি রান্না শেষ, ডালে বাগার দিচ্ছে শালিক। মিস্ত্রি উঠে এলো। মাছ দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কি মাছ এটা? কাইলা বাউস একটু আগে জালে উঠছে। ভাইয়া দেখতেই কিনা ফেললো। কে কাটবে এত বড় মাছ? এটা মাছ আনার সময় হলো? ঘাড় চুলকে লতিফ আসলো। কেনার সময় নাজির বলেছিল। মাছটা কোনো মতে মিস্ত্রির হাতে ধরিয়ে দিয়ে লতিফ কেটে পড়ল। মিস্ত্রি রাগে গজগজ করে বলল, এই লোকটা আর কখনো ভালোই হবে না, এত বড় মাছ তাকে আমি ঠেসে ধরে খাওয়াবো। শালিক বটি নিয়ে উঠে এলো। আহা, রাগ করস কেন? একটা মাছই তো, আমি কাটতাছি। তুই কেন কাটবি? সে নিজে এসে কাটবে। এমনিতেই তুই কম কাজ করিস না, এই ভোরে উঠেছিস তুই।
আমি তো কিছুই করতে পারি না। তোর স্বামী জানলে বলবে আমার বউটাকে ভাবে কাজের লোক বানিয়ে রেখেছে। শালিক হাসলো। ঢং, তোর দেওর কখনো এইসব কইব না। উল্টা আমারে চিঠিতে লিখছে ভাবির লগে মিলমিশ কইরা থাকবা, এই সংসার তোমারও। এ মাসের চিঠি আসেনি এখনো? না, পাঠাইলেও তো সময় মতন পাই না। উনি কইছে এইবার টেলিফোন আর মোবাইল পাঠাইব। ওই দেশে নাকি এইসব দিয়া যোগাযোগ করে। স্বামীকে নিয়ে কথা বলতে বলতে শালিকের মুখমণ্ডলে চাপা আনন্দ দেখা যায়, ঠোঁটের কোণে লেগে থাকে মুচকি হাসি। মিস্ত্রি ভারী অবাক হয়। তাদের মাত্র অল্প কিছুদিনের সংসার ছিল, অথচ দুজনের মধ্যে কত প্রেম। বিদ্যালয়ে ছুটির ঘন্টা বেজেছে। বাড়ি ফিরতেই মা ধরে গোসল করিয়ে দিল সুজাতাকে, শাসিয়ে বলল, চুপচাপ ঘরে গিয়া বইয়া থাকবি, আমি গোসল সাইডে আইতাছি, তগো দুইটারে খাওয়াইয়া দিমু। সুজাতা মায়ের কথা শুনল না। জেসমিন কলপার যেতে সিফাতকে নিয়ে ঘর থেকে বেরিয়ে এলো সে। ফটক পর্যন্ত আসতেই ফাহমিদার ডাক পড়ল। কি রে, কই যাস? ভাবি না কইলো ঘরে থাকতে? ছোট ফুপুর বাড়ি যাই। ভর দুপুরে যাওয়ার দরকার নাই, বিকালে যাইস, তখন আমিও লগে যাবো। আমি এখনই যাব। সুজাতার এক মুহূর্ত দাঁড়ালো না। দুই ভাই বোন দৌড়ালো। তাদের অর্ধেক বেলায় এখন ফুপুর নতুন বাড়িতে কাটে। ফাহামিদা আকিকার দাওয়াত পেয়ে গতকাল সকালে এসেছিলেন। স্বামী শাশুড়ি ফিরে গেলেও বাবা তাকে কয়েকদিনের জন্য রেখে দিয়েছে। মেয়ে তানিয়াকে কোলে নিয়ে এই রোদের মধ্যে উঠোনে হাঁটছে সে। মেয়েটাকে কিছুক্ষণ আগে ঘুম পাড়িয়ে রেখে গোসল করতে গিয়েছিল। এসেই দেখে পলির কোলে হাত পা ছড়িয়ে কাঁদছে। বেলিটা ভারী দুষ্টু, খামচি মেরে গাল থেকে মাংস তুলে ফেলেছে ফুপাতো বোনের। এখন সেই কান্না থামানোর জন্যই খাওয়া দাওয়া বাদ দিয়ে হাঁটতে হচ্ছে তাকে। রুহুলের স্ত্রী খুশবু চুলে খোপা বেঁধে এলো, হাত বাড়িয়ে দিয়ে বলল, ওরে আমার কোলে দিয়া তুমি খাইতে যাও, কান্দে কেন মেয়ে? আর কইও না, সব মেঝু ভাবির দোষ। ছোট মাইয়াটার হাতে বড় বড় নখ হইছে, তবুও কাটেন না। না কাটলে না কাটুক, আমার ঘুমন্ত মাইয়াটারে কাছে নিয়ে শোয়াইতে হইব কেন? থাও, পোলাপাইন মাইসে একটা কাম কইরা লাইছে, তুমি খাইতে যাও। আম্মা বাড়া ভাত লইয়া বইয়া রইছে। ফাহমিদা তানিয়াকে খুশবুর কোলে দিয়ে ভেতরে চলে গেল। তাজা মাছটা কুটে বেছে কয়েক টুকরো তেল মশলা দিয়ে ভেজে রেখেছে শালিক। বাকিটুকু বিকেলে রান্না করবে। গোসল সেরে এখন নামাজ পড়ছে সে। ফুপু ফুপু ডাক শুনে ঘরের বাইরে এলো মিস্ত্রি। সুজাতা সিফাতকে দেখে অবাক হলো না, জিজ্ঞাসা করলো, স্কুল থেকে ফিরেই এখানে চলে এসেছিস? সুজাতা হাসলো। সামনের দাঁত দুটো পড়ে গিয়ে নতুন আরেকটা গজাচ্ছে। বলল, নক্ষত্রের সাথে খেলতে এসেছি। ওর খেলার বয়স হয়েছে, সোজা করে কোলেও তো নেওয়া যায় না। মুখ ভার করলো সুজাতা। সিফাত ছাড়া পেয়ে বাড়ি জুড়ে দৌড়াতে লাগলো। মিস্ত্রি পুনরায় জিজ্ঞাসা করলো, দুপুরে খাওয়া হয়েছে? না, পরে খাবো। ভেতরে আয়। ওদের বিছানায় বসিয়ে থালায় করে ভাত তরকারি নিয়ে এলো মিস্ত্রি। গল্প করতে করতে দুজনকেই একসঙ্গে খাইয়ে দিল। ক্ষেতের ধানে আর কিছুদিনের মধ্যেই পাক ধরবে। কচুর লতি এক হাত সমান লম্বা হয়েছে। লতিফ মোকলেস আগাছা পরিষ্কার করছে। বাজারে চায়ের দোকানে ঘটক লাল মিয়াকে পেয়ে মিল্টনকে নিয়ে মেয়ে দেখতে গিয়েছিলেন নাজির। লজ্জায় মাথা তুলতে পারেনি মিল্টন। মেয়ে মন্দ নয়, বেশ সুনাম রয়েছে পাড়ায়। বলে এসেছে কয়েকদিন পর পরিবার নিয়ে আসবে, পছন্দ হলে তখনই বিয়ে দিয়ে ঘরে তুলবে। মেঠো পথ দিয়ে মহিষের গাড়ি যাচ্ছে। লুঙ্গির কোনা উঁচু করে ধরে বাড়ির পথে হাঁটছে নাজির। পাশেই মিল্টন বলল, কার্তিকের মধ্যেই তোরে বিয়া দিমু, যত তাড়াতাড়ি বিয়া করা যায় ততই ভালা। আমি গত বছর বিয়া করছি আর এই বছর বাপ হইয়া গেছি। আল্লাহ দিলে সামনের বছর আমার পোলায় দৌড়াইব। লজ্জায় মিল্টন কথা বলছে না। কলিমের মা হেঁটে এদিকেই আসছিল। তাদের দেখে পথে বদলালো। রাস্তা থেকে নেমে সবজি ক্ষেত দিয়ে হাঁটা ধরলো। নাজির দাঁড়িয়ে গেল, চেঁচিয়ে ডাকলো, চাচি, ও সকল খুঁড়ি চাচি, আগে তো নাজির সার্গো ছাড়া কিছুই বুঝতেন না, আর এখন আমারে দেখে পলান। কলিমের মা উত্তর দিলেন না, পিছুও ফিরলেন না। ঘোমটা টেনে দ্রুত হেঁটে চলে গেলেন। নাজির হেসে আবারও পথ চলতে লাগলো। বলল, দুনিয়ার সব স্বার্থপর, সব সময় অসময় পাল্টে খায়। এ আর নতুন কি ভাইজান, আপনার বদৌলতে কত দেখলাম। প্রসঙ্গ বদলালো নাজির। আমগো বাড়ি আয়, দুপুরে খাউন খাইয়া বাড়ি যাস। না বাজান, না ভাইজান, বাড়ির যাইয়া গোসল করবো। আইসা যা তাইলে। দুজনের পথ আলাদা হয়ে গেল। বাড়ি ফিরে চেঁচিয়ে ডাকলো নাজির, আমার পোলার মা তারামান বিবি, ও তারামন বিবি, বাড়ি দাসো। সুজাতা সিফাতের শব্দে কিছুক্ষণ আগে নক্ষত্রের ঘুম ভেঙেছে। শালিক নামাজ পড়ে খাবার খেয়ে ঘুম দিয়েছে। কাক ঢাকা ভোরে মেয়েটা উঠেছিল, তাই শরীর ক্লান্ত। মিস্ত্রি ছেলেকে কোলে নিয়ে বাইরে এলো। ছেলের উদ্দেশ্যে বলল, কখনো বাপের মতো অভদ্র হবি না। ওর বাপ অভদ্র? নাজির ভ্রু কুচকালো। কোনো সন্দেহ? তাইলে নক্ষত্রের মা বেয়াদব। কি বেয়াদবি করেছি? কি অভদ্রতা করছি?
তার মানে বিবি বলেছেন কেন? তোমার নাম তারামন না? যা ইচ্ছে থাকুক, আপনার কি? ডাকনাম তো মিশ্রি। ঢং। এত বড় মাছ পাঠিয়েছেন কেন? টাকা কুরকুরে? অসভ্য লোক। হ, তোর কি? অনেক কিছু। আমার ছেলের ভাগে কম পড়বে। আইসে ঢং। পোলা তাড়াতাড়ি বড় কর, ওই বড় হইলে মাইয়া আমদানি করমু। কি? ঘর থেকে গামছা নিয়ে এলো নাজির, গোসল করবে। ছেলের দিকে ঝুঁকে বলল, আব্বাজান, বোন লাগবো না? ভাইও তো লাগবো। ভাই থাকলে শরীরে বল থাকে। প্রত্যেক বছরে আপনারে নতুন ভাই বোন দিমু। তাড়াতাড়ি বড় হইয়া যান। মিস্ত্রি রাগে ফুঁসতে লাগলো। এমন ঘাওড়া অভদ্র লোককে কিছু বলার মতো শব্দ তার ভান্ডারে নেই। বারান্দা থেকে নেমে কলপারে যেতে যেতে নাজির বলল, কি রে সুজন মাঝি চাও, ভাত খাইছো? খিলখিলিয়ে হাসলো সুজাতা। সিফাত না বুঝে মাথা নাড়িয়ে বলল, পপু কায়ে এসেছে। মিস্ত্রি ভাতিজার ঘাড় চেপে ধরলো। তার মেজাজ আপাতত খারাপ। দাঁতে দাঁত পিষে বলল, তোর বাপের নাম সুজন মাঝি? দিন তিনেক পেরোলো। গ্রামে হাওয়ার মতো ছড়িয়ে গেল ফরিদার নিখোঁজ হওয়ার সংবাদ। সব দায় এড়িয়ে গেলেও নিখোঁজ মাকে খোঁজার দায় এড়াতে পারল না পারভেজ। মামার বাড়ি থেকে শুরু করে খালার বাড়ির, প্রতিবেশীদের বাড়ি এবং পুরো গ্রাম খুঁজলো, তবুও তার টিকিটিও পেল না। পারভেজ হতাশ হয়ে বাড়ি ফিরল। বুঝলো মানুষ মূলত একা। কঠিন এবং শেষ সময় এসে পাষাণের মতো মাও তাকে ছেড়ে চলে গিয়েছে। এই পৃথিবীতে নিজের বলতে আর কেউ রইল না। সেই গুরুতর সংবাদ নাজিরের কানেও পৌঁছে গেল। সেইবারও কোনো প্রতিক্রিয়া দেখালো না, বরং এমন কিছু হবে তা যেন সে আগে থেকেই জানতো। বাজার থেকে ফেরার পথে মিন্নত ব্যাপারী তাকে ডেকে জিজ্ঞাসা করলেন, তগবাড়ির সামিউলের মায় নাকি নিখোঁজ? এই শেষ বয়সে আইয়া মনের রং লাগছে নে, গেছে কই? আমি কি জানি, হের পোলার এগিয়ে যে গান। 2 দিন পর পর যা রটে, তগ নামে এত ক্ষমতাধর ভালো একটা পরিবার হঠাৎ কইরা ধ্বংস হইয়া গেল। নিজে গোমাজে খুনাখুনি। সামিউলের মায়েরে ভালো মানুষ হিসেবেই জানতাম, কিন্তু হ্যাঁও শেষমেশ কিনা। নাজিরের বুঝতে বাকি থাকে না বুড়ো তাকে অপমান করছে, তাই হেসে বলল, পুরাইনা সংসার নষ্ট হইয়া নতুন আর একটা সংসার হইছে। তাতে কি ক্ষমতা কমিয়া গেছে, বরং বাড়ছে। ধীরে ধীরে আরো কত কি দেখবেন। এই শেষ বয়সে চকল খুঁড়ি না কইরা ইবাদত বন্দেগী মন দিয়ে দেন। থমথমে মুখে দাঁড়িয়ে রইলেন মিন্নত ব্যাপারী। নাজির বাড়িতে চলে এলো। সেই রাতের আধারে যে ফরিদা বানু আত্মহতি দিলেন তা আর কেউ জানতে পারল না। শাপলা বিলের কোথায় সেই দেহ ভেসে বেড়ালো তাও কেউ জানে না। জানে না তার জঘন্য পরিণতির কথা। গোটা একটা জীবনে পাপে আর হেলায় কাটলো। তাকে স্মরণ করার মতো কেউ রইল না, কেউ না। নাসরিনের মতো তারও কবর হলো না। কার্তিক গিয়ে অগ্রহায়ণ এলো। খেতে সোনালি আমন ধান কেটে ঘরে তোলা হলো। আগে ধান সেদ্ধ করে দিতেন কলিমের মা। এবার তিনি না থাকায় লতিফের মা এসে সেদ্ধ করে দিয়ে গিয়েছেন। সপ্তাহখানেক ধরে কড়া রোদে শুকিয়ে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে ধান থেকে চাল করে চড়া দামে বিক্রি করলো নাজির। কয়েক কেজি আবার নিজেদের জন্যও ভানিয়ে এনেছে। শীতে পিঠা খাওয়া যাবে। ভালো দিনগুলো হয়তো খারাপ দিনের তুলনায় দ্রুতই কেটে যায়। নাজির মিস্ত্রির দিনগুলো ছেলেকে নিয়ে তাই কাটছে। দিন শেষে রাত হচ্ছে, রাতের শেষে দিন। মাঝে মধ্যে বেলিকে কোলে নিয়ে মাসুম তালেবও চলে আসে তাদের বাড়ি। কাশেম আলীর তো একদিন নাতিকে না দেখলে হয় না। পারুলও এটা সেটা রান্না করে পাঠিয়ে দেন। দালানের কাজও শুরু হয়ে গিয়েছে। ঘরের পিলার স্থাপন করা শেষ হয়েছে। অগ্রহায়ণ শেষ হওয়ার পূর্বেই ভালো দিনক্ষণ দেখে মিল্টনের বিয়েটাও দিয়ে দিল নাজির। বউ নিয়ে এসে মহাখুশি। হাড় কাঁপানো শীত আসতে আসতে ছাদের ঢালাই দেওয়া সম্পূর্ণ হলো। এবার ঢালাই মজবুত হলে ইটের গাঁথুনি দেওয়ার পালা। সব ছেড়ে ছুড়ে নাজির তার নতুন ব্যবসায় ব্যস্ত হয়ে পড়ল। শীতে মাছের প্রজেক্ট সে কয়েক বছর ধরেই করছে। পাশাপাশি গুড়ের ব্যবসায় হাত দিয়েছে। ব্যাপারীর মাধ্যমে চেনা অচেনা বেশ কিছু খেজুর গাছ কিনে রেখেছিল। রস সংগ্রহ করেই ভাবছে কাজ শুরু করে দিবে। শীতের আগমন ঘটতে না ঘটতে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে বিছানার সাথে সন্ধি পেতেছেন সৈয়দুন্নেসা। উঠে বসার শক্তিটুকু যেন হারিয়ে ফেলেছেন। একাধারে ডাক্তার বৈদ্য দেখানোর পরও কোনো সুরাহা করতে না পেরে পুত্র নাতিরা ভারী চিন্তিত। বৃদ্ধা অসুস্থতা নিয়ে ছেলেদের ডেকে পাঠালেন। দুজনকে দুই পাশে বসিয়ে বললেন, জীবনে অনেক কিছু হারাইছি, অনেক কিছু সহ্য করছি। শেষ মুহূর্তে আল্লাহ আমার জীবনে তো আব্বারে পাঠাইল। বন্দা হইয়াও তগর মাধ্যমে মাতৃত্বের স্বাদ পাইলাম। তোরা যা করছস তা নিজের পেটের পোলারাও মনে হয় মায়ের লাইগা করে না। আমি তগ প্রতি সন্তুষ্ট বাপ। তোরা সন্তুষ্ট তো? কর না, অজান্তে কোনো ভুল কইরা থাকলে মাফ কইরা দিস। আম্মা কি কন? নজরুল আলম ভারাক্রান্ত হয়ে বললেন। কাশেম আলী বললেন, আমার আমনের প্রতি সন্তুষ্ট আম্মা। পেটে না ধইরা যেমন আমাগো লাইকা রাখছিলেন, আপনার মারে হিসাবে পাইয়া আমি খুশি।
আরও একবার যদি সুযোগ থাকে তাহলে তখন আমরা আমিনের আমাগো মা হিসাবে বাইসা নিমু। সৈয়দুন্নেসার চোখে অশ্রু জমল, সুখের অশ্রু। আকবর মিয়া বলতেন, আল্লাহ যা নেন তার চেয়েও বেশি মাইন সেরে দেন, ধৈর্য ধরো তো না। একসময় জীবন নিয়ে অভিযোগ করা সৈয়দুন্নেসাও ধৈর্যের ফল পেয়েছেন। শেষ সময় এসে তিনি পরিপূর্ণ সুখী। বললেন, সব সময় দুই ভাই এমনি মিলমিশ কইরা থাকিস, সন্তান গো সুশিক্ষা দিস। সাগো মতন ভাই যেন ভাইয়ের শত্রু না হইয়া যায়। মায়ের উপদেশ দুজনেই মাথা নাড়ল। তিনি পুনরায় বললেন, তুমি যা আবেদা সরলা গো আইতে ক, মনে হয় হাতে আর বেশি সময় নাই, যদি শেষ দেখাটা দেখা যাইতে পারতাম। এমন কথা মুখে আনেন না আম্মা, আব্বা গেছে গা, এহেন আমনেও যদি জানগা আমাগো কি হইব। জীবনযাত্রা শেষে সবাইরই একদিন যাইতে হয়, এটাই তো নিয়ম। সৈয়দুন্নেসা ছেলেদের সাথে অনেক কথাই বললেন। পুত্রবধূরা তার সেবায় সর্বদাই এগিয়ে। কাশেম আলী এবার দ্রুতই ছেলে মাসুমের বিয়ের আয়োজন করলেন। মা অন্তত শেষ নাতির বিয়েটা যেন দেখে যেতে পারে। মাস্টার বাড়ির কোনো নারী পুরুষ আজ পর্যন্ত প্রণয়ে জড়িয়ে বিবাহ করেনি। তাদের বিয়ে গুরুজনদের মতামত নিয়ে সামাজিকভাবে হয়েছে, তাই মাসুমের বিয়েও সেইভাবে সমাপ্ত হলো। তবে তার বিয়েটা খুব একটা জাঁকজমকপূর্ণ হলো না। শুধু আত্মীয় স্বজন আর নিকট পাড়া প্রতিবেশীদের দাওয়াত দেওয়া হলো। ইংরেজি বছরটা পুনরায় বদলালো। ডিসেম্বর শেষে জানুয়ারি শুরু হলো। গতবার তুলনায় এবার ঠান্ডা বোধহয় একটু বেশি পড়েছে। সপ্তাহখানেক বড় ভাইয়ের বিয়ে খেয়ে গতকাল বাড়িতে ফিরেছে সবাই। রাতে থালা বাসন সকালে মেজে কলপার থেকে সবে বেরিয়েছে শালিক। গায়ে শাল জড়ানো, শীতে কাঁপতে কাঁপতে বারান্দার কাছাকাছি আসতেই পথিমধ্যে সে থেমে দাঁড়ালো। সম্মুখে মানুষটাকে দেখে চোখে মুখে জমল বিস্ময়। হাতের চকচকে থালা বাসন খানিক কাঁপলো। এটা ভ্রম নাকি সত্য? দুয়ের মাঝখানে আটকে পড়ল মেয়েটা। কুয়াশার চাদরে মোড়ানো ধরনী। শালিকের মনে হচ্ছে সে দিবা স্বপ্নে মত্ত। সামনে দাঁড়ানো লোককে ভ্রম ভেবে কয়েক কদম এগিয়ে এসে কম্পিত কণ্ঠে জিজ্ঞাসা করল, আপনি কি হাসাই আইছেন নাকি স্বপ্ন? না, মিশা মিশা আইছি, সব স্বপ্ন। বলেই হাসলো। শালিকের দেহকানা কাঁপল খানিক। হাত আলগা হয়ে বাসনপত্র নিচে পড়ে যাওয়ার অভিমুখে লাগেজ ছেড়ে দ্রুত এসে সেসব ধরে ফেলল নওশাদ। মিছে রাগ দেখিয়ে বলল, ঠিক মতো খাও না, এত দুর্বল হলে চলে? শালিকের চোখে অশ্রু টলমল করছে। নওশাদ তার হাত থেকে পরিষ্কার বাসনপত্র বারান্দায় নিয়ে রেখে দিল। এগিয়ে এসে দুই হাত দুদিকে মেলে বলল, বউকে আসতে চাইলে এখনই আসতে পারো, পরে কিন্তু সুযোগ পাবে না। দিক বেদিক ভুলে স্বামীর বুকে ঝাঁপিয়ে পড়ল মেয়েটা। নওশাদ শব্দহীন হাসলো। তাকে সান্ত্বনা দিয়ে মাথায় হাত বুলিয়ে দিল। বাচ্চাদের মতো নাক টেনে শালিক অভিযোগ জানালো, আপনি যে আইবেন জানান নাই কেন? চিঠিতে তো ঠিকই লিখেছেন আইতে আরো বছর দেড়েক লাগবো। আগেই সত্য জানিয়ে দিলে শালিক পাখিকে এভাবে কাঁদতে দেখতে পারতাম। আমার প্রতি আপনার একটু মায়া মোহব্বত নাই, খারাপ লোক। এই তো চলে এসেছি, এখন থেকে অনেক মহাব্বত করব, সাথে আদর যত্ন। নিজেকে সামলানোর চেষ্টা করলো শালিক, কিন্তু দীর্ঘদিন স্বামীর অপেক্ষায় একাকিত্বময় জীবনের কাছে চোখের অশ্রুগুলো নিছক সাধারণ ঠেকল। নীরবতা ডিঙিয়ে হঠাৎ ভেতর থেকে মিশ্রির কণ্ঠস্বর ভেসে এলো, শালিকাপা, এত ঠান্ডার মধ্যে বাইরে কি করছিস? বলেছিলাম রোদটা উঠতে দে, তারপর না হয় এগুলো মেজে ফেলবো। তা না, রোগ বাঁধাতে চাইছে। স্বামীকে দূরে ঠেলে সোজা হয়ে দাঁড়ালো শালিক। আঁচলে চোখ মুখ মুছল। তার জবাব না পেয়ে গায়ে চাদর জড়িয়ে ঘর থেকে বেরিয়ে এলো মিস্ত্রি। কিছু বলতে যাবে তখনই দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে বেশ চমকালো। নওশাদ হাসলো। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। আপনি এখন? চলে এলাম আর কি, গতকাল বিকেলেই বিমানে উঠেছিলাম। দেশে এসে বাকি অর্ধেক রাত তো বিমানবন্দরেই কেটে গেল। বাইরে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে আসুন। কিরে শালিকাপা? লাগেজ ধরতে গেল শালিক। নওশাদ দিল না তাকে। দুটো লাগেজ আর একটা বিশাল বড় বাক্স নিজ হাতে বারান্দায় উঠিয়ে ঘরের দিকে যেতে যেতে জিজ্ঞাসা করলো, ভাই কই ভাবি? উনি বাড়িতে নেই, ফজরের সময় বের হয়েছে। বলেছে নামাজ পড়ে খেতে যাবে একটু। নতুন করে আবার ধান লাগানো হচ্ছে তো। ঘর থেকে বাচ্চার কান্নার আওয়াজ ভেসে এলো। মিস্ত্রি সেদিকে ছুটল। কিছুক্ষণ আগে ছেলের ঘুম ভেঙেছে, তাকে পরিষ্কার করে খাইয়েছে মিস্ত্রি। তবুও মুখে হাসি নেই, কোল থেকে নামলেই কাঁদছে। নওশাদ উৎসুক হয়ে জিজ্ঞাসা করলো, নক্ষত্র কাছে? কৌতূহল নিয়ে পিছনে ফিরে তাকালো মিস্ত্রি। নওশাদ হেসে বলল, শালিক চিঠিতে জানিয়েছে আমি হাত মুখ ধুয়ে আসছি, ওকে কোলে নেব। ওর জন্য অনেক কিছু এনেছি, ঘুম পাড়াবেন না কিন্তু। মাথা নাড়িয়ে ঘরে চলে এলো মিস্ত্রি। দোলনা থেকে কোলে নিল ছেলেকে। কপালে গালে চুমু দিয়ে কোমল স্বরে বলল,
কি হয়েছে সোনামণি? কাঁদো কেন? এই তো মা এখানে। কাঁদে না। কাঁদতে কাঁদতে একসময় থামলো নক্ষত্র। চোখ আর নাকের পানি গামছায় মুছে দিল মিশ্রি। এত কিছু করেও ছেলেটাকে হাসাতে পারলো না। মুখ ভার করে আশেপাশে তাকিয়ে দেখছে। ছেলের হাবভাব মিশ্রি বোঝে না। অল্প বয়সে নিজেই মা হয়ে বসে আছে, কিভাবে এত সে তো বুঝবে। যতটুকু করে তাও মা ভাবি জায়ের শিখিয়ে দেওয়া। নওশাদ একেবারে গোসল সেরে এসেছে। ঠান্ডায় কাঁপতে কাঁপতে আয়নার সামনে দাঁড়িয়ে শরীরে তেল মাখছে। শালিক বিছানায় বসে স্বামীকে পর্যবেক্ষণ করছে। ঠিক মতন খাওয়া দাওয়া করেন না? চেহারা স্রোতের এই হাল কেন? বাড়ি থেকে যখন গেছেন তখন তো তাজা তুজা ছিলেন। তুমি আর তোমার হাতের রান্না ছিল না যে, তাই এই হাল। ঢং। যাওয়ার আগে কয়দিন সংসার করছিলেন মান ভাঙানোর চেষ্টায়। নওশাদ হাসল। নিজের রান্না নিজেরই করে খেতে হয়। সারাদিন কাজ করে আবার রাতে ফিরে রান্না করতে ইচ্ছে করতো না। এসব আমি ভালো পারিও না। তার উপর এক ঘরে এত মানুষ ঘুমোতে হতো। সব মিলিয়েই এই অবস্থা। ওই বাক্সে কি একটু বেশি যত্ন করতেছেন? এটাই টেলিভিশন। কি ভীষণ? টেলিভিশন মানে টিভি। বিদেশে বেশ চলে, দেশে অবশ্য আছে, তবে গ্রামে তেমন একটা নেই। থাকলেও সব সাদা কালো। তাই আসার পথে রঙিন টিভি কিনে নিয়ে এসেছে। ও, আমি আমার ফুপুর বাড়ি দেখছিলাম। তোমার ফুপু আছে? প্রতিবেশী ফুবু। থেমে জিজ্ঞাসা করলো, এখন ভাত খাইবেন নাকি রুটি? শীত আওয়ার আগেই কতগুলা গম ভাঙ্গাইয়া রাখছে ভাইজানি। নাকি খিচুড়ি রানমো? ঘরে অনেক আনাজ আছে। তোমার যা সুবিধা হয়। শালিক মাথা নাড়িয়ে চলে যাচ্ছিল। নওশাদ পিছু ডাকলো, এখনই রাতে বলিনি, আগে বসো, কথা বলি একটু। ওই লাগেজটা খোলো তো, দেখো তোমার জন্য কত কি এনেছি। পরে দেখমু, আগে রাইন্দা লই। খাইয়া তারপর বইয়া কথা কমো। আপনি জিরান, চোখের নিচে উকালি পইরা গেছে। শালিক চলে গেল। শরীরের পোশাক জড়িয়ে ঘর থেকে বের হলো নওশাদ। কুয়াশা কেটে সামান্য রোদের দেখা মিলেছে। বাড়িটা ঘুরে ঘুরে দেখলো সে। ইটের গাঁথুনি এখনো দেওয়া হয়নি। এত বড় একটা বাড়ির কাজ ধরেছে, অথচ ভাই তাকে জানায়নি পর্যন্ত। মুহূর্তে মনটা খারাপ হয়ে গেল। ঘর থেকে নারিকেল পাতার পাটি এনে উঠোনে বিছিয়ে জোর গলায় ডাকলো, ভাবি, ভাতিজাকে নিয়ে আসেন, একটু দেখি। কোলে নেই। মিস্ত্রি নক্ষত্রকে এনে নওশাদের কোলে দিল। ভাতিজাকে পেয়ে প্রথমে বুকে জড়িয়ে ধরল নওশাদ। দুই গালে চুমু দিয়ে বলল, মাশাআল্লাহ, কেমন আছেন আব্বা? অপরিচিত মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে দেখলো নক্ষত্র। চিনতে না পেরে আচানক চোখ মুখ খিচে কেঁদে দিল। নওশাদ ঘাবড়ে গিয়ে বসা থেকে উঠে দাঁড়ালো। কাঁদে কেন আব্বা? আমায় চিনতে পারছো না? আমি তোমার চাচা হই, বাবার ভাই চাচা। বাবার পরে একমাত্র চাচার অধিকার। কান্না থামাও। তোমার জন্য কত খেলনা এনেছি জানো? টিভিও এনেছি। চাচা না, মামার অধিকার বেশি। বিয়ার পর সম্পদ ভাগাভাগির সময় চাচারাই ভাতিজার বড় শত্রু হয়ে যায়, কিন্তু মামারা চিরকাল একরকম থাকে। কথাটা শুনে পিছু ফিরে তাকালো নওশাদ। নক্ষত্র এখনো কাছে। মাসুম এগিয়ে এলো। হাতে মাটির হাঁড়িটা মিষ্টির হাতে ধরিয়ে দিয়ে বলল, রাতের বেলা মা চাচিরা দুধ চিতেই বানাইছিল, কাউরে খাইতে দেই নাই। তোর আর ফাহমিদার লাইকে আগে তুইলা রাখছিল। সকাল হইতেই আমারে দিয়া পাঠাই দিছে। রুহুল আবার গেছে ফাহমিদার বাড়ি। মিষ্টি হাঁড়িটা নিয়ে রান্নাঘরের দিকে হাঁটা ধরলো। মাসুম জিজ্ঞাসা করলো, আমার মামাই কানতে কেন? আমার কাছে অজানা মানুষ দেখলেই দৌড়ায়। নওশাদ সরে গেল। আমি অচেনা মানুষ? বরং আমি তোর থেকেও বেশি আপন। দুইজনের শরীরেই সুবহান আলীর শাহর রক্ত। আইসে আমার আপনজন। হ্যাঁ, মামারাও কম না। বোন ওয়ারিশ চাইতে গেলেই আসল রূপ বেরিয়ে আসবে। ভাবি, চেয়ে দেখবেন। নওশাদের থেকে জোরপূর্বক নক্ষত্রকে ছিনিয়ে নিল। মাসুম বলল, আমরা লোভী না। আমগো ফুপুগু বিয়ার সময় দাদা সব ওয়াসির হেগো বুঝাইয়া দিছে। কাজল, রেশমা আপা, ফাহমিদার ওয়াসিরও চাচা দিয়ে দিয়েছে। মিশমিটারও দিয়ে দিমো। 18 খালি হোক না গো মামা। কান্না থামি মুখের দিকে তাকিয়ে কথা শুনছে নক্ষত্র। মাসুম বিশ্বজয়ের হাসি দিয়ে বলল, দেখ, কইছি না আমার ভাইগনা অচেনা মানুষ দেখলে ডরায়। আমার কোলে আইতেই চুপ হয়ে গিয়েছে, আর ডরাইও না। তোমার মামা আইয়া পড়ছে। নওশাদ চোখ মুখ কুচকে নিল। বলল, দেখতে দেখতে আমাকেও চিনে ফেলবে। হঠাৎ দেশে এত তাড়াতাড়ি আইতে দিল? এত তাড়াতাড়ি কোথায়? গত বছরের এপ্রিলে গেলাম।
এখন জানুয়ারি চলছে। শীতকালীন সবজি দিয়ে খিচুড়ি রান্না করেছে শালিক। মিস্ত্রি ঘর থেকে ছোট ছোট বাটি এনে পিঠা বেড়ে নওশাদ আর মাসুমকে দিল। উঠোনের রোদের মধ্যে বসে গল্প করছে তারা। লুঙ্গির কোনা ধরে গুনগুন করতে করতে নাজির বাড়ির ভিতরে প্রবেশ করলো। মাসুমকে পেছন থেকে দেখা যাচ্ছে, বলল, ঘরে নতুন বউ রেখা আমাকে বাড়িতে কি করহস? মাসুম এক পলক পেছনে দেখে ভাগ্নের উদ্দেশ্যে অভিযোগ করে বলল, তোর বাপ একটা মস্ত বড় বিয়াদব, সম্বন্ধের এখনো সম্মান করতে জানে না। বয়সে আমার হাঁটুর সমান তুই। নওশাদের সাথে চোখাচোখি হতেই পড়ল, হে দোকানপাট থেকে হই না আইলাম, তুই নাকি আইয়া পড়ছস। শুরুতে বিশ্বাস হয় নাই, এখন দেই হাসাই। তা হঠাৎ কোন সমস্যা হয়েছে নাকি? না, কিসের সমস্যা? তোমাদের কথা খুব মনে পড়েছিল, মালিকও খুশি হয়ে ছুটি দিয়ে দিলেন, তাই চলে এলাম। আমার আগে জানাইলি না কেন? একলা একলা এত দূর থেকে আইলি? এমনি জানাইনি, ভাবলাম চমকে দেই, কিন্তু তোমার ছেলে আমায় দেখে কাছে, চাচাকে চেনে না। প্রথম প্রথম সবার কোলে গিয়ে কাঁদছিল, দেখতে দেখতে এখন চিন্না গেছে। খালি আমার কোলে আইয়া কান্দে নাই, প্রথম নিতেই এমন হাসি দিছিল। নাজির হাত ধুয়ে এলো। বাবার কণ্ঠ শুনে মুখ দিয়ে শব্দ করতে করতে মামার কোল থেকে বাবাকে দেখার জন্য উকি ঝুঁকি মারছে নক্ষত্র। নওশাদ অভিযোগ জানিয়ে বলল, আর মাসুম ভাই বলছে শুধু আমার কোলে এসেই নাকি কাছে। নাজির এসে পাটিতে বসে পড়ল। ছেলের দিকে দুই হাত বাড়িয়ে বলল, ওই ভণ্ডের কথা বিশ্বাস করতে হয়? ওর কোলে প্রথম গিয়ে কানতে কানতে আমার আব্বাই মুত্তা দিছিল। কিরে কোষ নাই? মাসুম সরু দৃষ্টিতে তাকালো। নক্ষত্র বাবার কোলে এসে আনন্দে হাত পা ছুড়ে করে কি যেন বলছে। নাজির তার থুতনিতে নাক ঘষে বলল, তুমি আমার লগে অপেক্ষা করতেছিলে আব্বা? তোমার বাবা একটু কামে গেছিল, কামে না গেলে হইব? বড় হইলে তোমার লইয়া যামো, এমন হাসো তো একটু। খিলখিলিয়ে হেসে উঠল নক্ষত্র। মিস্ত্রি এদের বাপ ছেলের কাণ্ড দেখে অবাক হলো। অভিযোগের সুরে বলল, এতক্ষণ মা, মামু, চাচার কোলে এমন ভান করেছিল যেন আমাদের সে পছন্দই করে না। বাপকে পেতেই মুখে কি হাসি তার। মাসুম বোনের সাথে তাল মিলিয়ে বলল, বাপের মতন ভণ্ড হয়ে যাইতেছে, রক্ত দেখতে হইব না। মামু খুব ভালা। মাসুম উঠে গেল। বাড়িতে যাই, দাদি অনেক অসুস্থ, আইয়া দেখে যাস। কাল বিহালে গিয়াও গপ্প কইরা আইছি, নাস্তা কইরা যা। মাসুম মাথা নাড়িয়ে অনাগ্রহ প্রকাশ করল। না, বউ ভাত লইয়া বউ রইছে, নতুন বউরে কষ্ট দেওয়ান যাইব না। তুমিও বিয়ে করে নিয়েছো? নওশাদ অবাক হয়ে বলল, তোর মতন ছোট মানুষে দুইবার বিয়া করতে পারলে আমি একবার পারুম না কেন? বিয়ার 3 সপ্তাহ চলতেছে, বাড়িতে আইয়া বেড়াইয়া যাস। দেখলে ভাই, অপমান করছে। দাঁড়াও, বিদেশ থেকে অনেক কিছু এনেছি, সঙ্গে সঙ্গে নিয়ে যাও। পারতাম না, দিয়া যাস। মাসুম চলে গেল। নাজির বলল, শুধু মাসুম না, কয়দিন আগে মিল্টনেরও বিয়ে হয়ে গেছে। লতিম মনে হয় সামনের মাসে করব। বলো কি, এত কিছু হয়ে গেল? নাজির হাসলো, জিজ্ঞাসা করল, থাকবি তো কয়দিন? যদি একেবারে থেকে যাই। মানে? যদি সেখানে আর ফিরে না গিয়ে দেশেই তোমাদের সাথে থেকে যাই, তাহলে কিছু হবে? ললাটে ভাঁজ পড়ল নাজিরের। ছেলেকে দোলাতে দোলাতে বলল, কি হইব? তোর ইচ্ছা তবে। তাকে কথা শেষ করতে দিল না। নওশাদ নিজেই বলল, বেকার খাবো না, জীবন নিয়েও এবার আর হেলাফেলা করব না। ভাবছি ব্যবসা করব। চাল আর শুটকির ব্যবসা কেমন হয়? একবার বইয়ে পড়েছিলাম এসবের খুব চাহিদা। কিছু টাকা আমি জমিয়ে রেখেছি, দোকানে কাজ করলেও অবসরে টুকটাক আরও কিছু কাজ করেছি। এই কদিন আমি একটু বসে খাইনি। নাজির কিছুক্ষণ চুপ রইল। নওশাদ প্রশ্ন ছুড়ল, বাড়ি করছো, আমায় জানাওনি কেন? বলেছিলাম না টাকা পয়সার ব্যাপার হলে আমায় জানাতে? এত টাকা কোথায় পেলে? টেহার কি অভাব? আমি কি এক কাম লইয়া বইয়া থাকি? গেল বসে আমন ধান বেচছি, লগে মিলও ভালো চলছে। প্রত্যেক মৌসুমে আনাজ চাষ করি, গরুর দুধ বেশি, ঈদের গরু খাসি বেচছি। এই টেহা দিয়া একটু তুলছি। আপাতত কাম করে দিন ধরে বন্ধ। হাসা কইতে টেহার কারণে কাম বন্ধ। তয় এই সমস্যা মিটে গেছে। কিভাবে মিটলো? 1 বিঘা জমি বেচছি। কি? অবাক হলো সে। আমি ডুলসার থেকে যে হুঙ্কারি জমি নিয়েছিলাম সেইখান থেকে আর কি। ওইদিকে বহুদিন থেকে সামাদ বিয়ার নজর আসিল। আমার টাকা বসার দরকার, হায়ের জমি হুদায় ঝামলা করে লাভ আছে, তাই বেচতে দিছি। জীবনে বাঁচলে আর কত জমি কিনতে পারমু। তাই বলে? হন, আমাকে পায়ের তলার মাটি আরো শক্ত করতে হইব। সালাউদ্দিন ভাই এমনও জেলে,
জেল থেকে বের হইলে আমরা শান্তিতে থাকতে পারবো বলে তো মনে হয় না। এই শত্রুতা আর কখনো মিটবো না, এমনিতেই চলতেই থাকবো চিরকাল। চলুক, আমরা বরং আমগো অবস্থায় বদলাই। জেলে কেন? পরে কমু না হয়। তুমি ঠিক আছো তো? হ, ঠিক থাকবো না কেন? মিথ্যে বলো না, আমি সব জানি। কি জানোস? যা তুমি আমার থেকে লুকিয়ে গেছো, যার থেকে আমায় রক্ষা করার জন্য দূরে সরিয়ে দিয়েছিলে, তাই জেনেছি। নিজের কথা আর কবে ভাববে বলো তো? নিজের কথাই ভাবি, মানুষের কথা ভাবার সময় আছে? এইসব ক্যাডাই জানাইছি? তোর বউ? না। তাইলে ক্যাডাই? কেউ একজন জানিয়েছে। এর লাইগা ইয়া পড়ছস? উত্তর দিল না নওশাদ। বাবার কোলে নক্ষত্র ঘুমিয়ে পড়েছে, তাকে নিয়ে উঠে গেল। নাজির বলল, ইচ্ছা না হলে যাওয়ার দরকার নাই। বউ লইয়া মন দেয়া সংসার কর। চাল ছুটকে কি এনে কি ব্যবসা করবি কর, কাম করা ভালা। আমি ওইবার গরুর ব্যবসা ধরছি, লগে সরিষা খেয়ে তার মাছের প্রজেক্ট। ধান 2 বিঘে জমির মধ্যে লাগাইছি। তুই চাইলে তোর ব্যবসা দাঁড় করানোর আগ পর্যন্ত আমারটা দেখভাল করতে পারোস। কথা শেষে নাজির ঘরে চলে গেল। নক্ষত্রকে দোলনায় শুইয়ে দিয়ে সবাই মিলে সকালের নাস্তা খেলো। খাবার শেষে লাগেজ খুলে বসলো নওশাদ। সবার জন্য আনা জিনিসপত্রগুলো বের করে ভাই ভাবি ভাতিজাকে ভাগ করে দিল। মিল্টনকে দেখতে সাবান, শ্যাম্পু, স্নো পাউডার ধরিয়ে দিয়ে পড়ল। এই নে, এগুলো তোর। শুনলাম বিয়ে করেছিস, আগে জানলে তো তোর বউয়ের জন্য কিছু নিয়ে আসতাম। এই লিপস্টিক আর চুলের ক্লিপগুলোই না হয় রাখ। উপহার পেয়ে মিল্টনের আনন্দ যেন আর ধরে না। এত কিছু সে আশা করেনি, তাই একটু বেশি খুশি হয়েছে ছেলেটা। নওশাদের ফেরার খবর শুনে বেলা বাড়তে প্রতিবেশীরাও দেখা করতে বাড়িতে ভিড় জমালো। বাড়ির বউয়েরা উঠোনে রোদের মধ্যে বসে আছে। খুশবু শাশুড়ি দিলারার মাথা থেকে উকুন আনছে। বেলি উঠে দাঁড়ানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। পলি তাকে টেনে ধরে কোলে বসালো। পারুল মুখ ভার করে বললেন, আমার লাইগা খারাপ লাগতাছে আমার। আগে তো হাঁটতে পারতো না, এখন বইতেও পারে না। এত ভালা মাইনসে কি এর শাস্তি পাইতাছে কও তো? দিলারা বেগম 2 হাতের বুড়ো আঙ্গুলের নখে পিষে উকুন মারতে মারতে বললেন, বয়স কি কম হইছে? দেখ, আমরাই নানি দাদি হইয়া গেছি। চুলে হেই কবে পাক ধরছে, মাজায় বিষ। তাইলে আমার কি বয়স কম? তাও ঠিক। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমগো এমন ভোগান না ভোগায়। শীতের মাঝে বুইরা মানুষটা কত কষ্ট করতেছে। শাশুড়িকে নিয়ে পুত্রবধূদের আফসোসের শেষ নেই। হালকা কেশে ভেতরে প্রবেশ করলো মাসুম। দেবরকে দেখে খুশবু দ্রুত ঘুমটা টানলো। পারুল আর চোখে ছেলের দিকে তাকিয়ে বললেন, বেলা কত হইছে, টোটো কইরা কই ঘুরতাছিলি? তুই তো পিঠা দিতে পাঠাইছিল। কতক্ষণ লাগে কাছে থাইকা কাছে? হ্যাঁ না, বিদেশ আসিল। দিলারা বললেন, সকালে আইয়া পড়ছে। সুজিতা সিফাত কই? তোগুলোই গেল অচেনা আনছে যা। শুনেই সুজাতা সিফাত দৌড়ালো। এই বিষয় নিয়ে তাদের মধ্যে কথাবার্তা চলছে এখন। মাসুম এসে বেলিকে কোলে তুলে নিল, আঙ্গুল ঝাঁকিয়ে বলল, সকালে খাইছো মা? বেলি মাথা নাড়ালো দুদিকে। পলি খ্যাক করে উঠল, ওই খাস না তুই? তাহলে একবারই খিচুড়ি কার বেড়ে পড়ছে? বেলি খিলখিল করে হেসে চাচার ঘাড়ে মুখ লুকালো। পারুল ছেলের উদ্দেশ্যে বললেন, বউ খাওন লাইগা বইয়া রইতাছে, যা খা গিয়া। সবাই কইছিল পোলাটার বিয়া দিলে ঠিক হইয়া যাইব। কই যা ছিল এখনো তাই আছে, হারাম জাদা। মায়ের কথা কানে না নিয়ে খাবার ঘরে চলে এলো মাসুম। আপাদমস্তক ঘোমটা টেনে মাদুরে বসে আছে নববধূ। নববধূই লাগছে তাকে। 2 হাতে রং উঠে যাওয়া মেহেদি, পায়ে আলতা, হাতে সোনার নতুন বালা। লজ্জায় নত করে রেখেছে মুখখানা। মাসুম এক পলক তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, তুমি খাইছো রুবিনা? জড়তা নিয়ে জবাব দিল, তাহলে বাড়াইয়া ফেলাও, এক লগে খাই। বেলিকে নিয়ে বসে পড়ল মাসুম। রুবিনা খাবার বেড়ে থালাটা এগিয়ে দিল তার দিকে। মাসুম অসন্তোষ প্রকাশ করে বলল, দেখতেছো না আমার কোলে বেলি ফুল, নিজ হাতে খাইয়া দাও। রুবিনা চমকে গেল, নত চোখ জোড়া তবুও তুলল না। মাসুম মনে মনে হাসলো, মুখ এগিয়ে নিয়ে ঠোঁট ফাঁক করে বলল, আহ। রুটি ছিঁড়ে স্বামীর মুখের সামনে ধরল রুবিনা। হাত কাঁপছে তার, আঙ্গুলে নরম ঠোঁটের ছোঁয়া পেতে দেহখানাও কেঁপে উঠল। রুটি চিবোতে চিবোতে মাসুম বলল, এমনি কাঁপতেছো কেন রুবিনা? তোমার কি মেয়ের কি ব্যারাম উঠছে? রুবিনা ইচ্ছে হলো ছুটে ঘর থেকে বেরিয়ে যেতে। তার ভাগে একটা অদ্ভুত লোক পড়েছে, যে প্রতি মুহূর্তে অদ্ভুত অদ্ভুত কথা বলে তাকে লজ্জায় ফেলে দেয়। তবে লোকটার মুখে নিজের পুরো নাম শুনলে ভালোই লাগে, তাই যেতে পারে না। মাসুম তার থেকে কোনো জবাব না পেয়ে বেলির কাছে অভিযোগ করে বলল, দেখো ফুল, তোর চাচি খালি লজ্জা পায়। এত লজ্জা পাওয়া বউ দিয়ে আমার মতন নির্লজ্জ মানুষ কি করব?
বেলি চাচার কথা বুঝলো না, ফ্যাল করে কিছু সময় তাকিয়ে থেকে দৃষ্টি ঘোরালো চাচির দিকে। দুপুরের আগে নাজির গিয়ে থলে ভরে বাজার করে এনেছে, একজোড়া হাঁসও এনেছে। শীতে হাঁসের গোশত খেতে সুস্বাদু লাগে। শালিকার মিস্ত্রি মিলে দুপুরে রান্না বান্না করলো, জম্পেশ খাওয়া দাওয়া হলো। সন্ধ্যায় কুপি জ্বালিয়ে বানানো হলো চিতই পিঠা। সঙ্গে আনা টিভিটাও তখনই নওশাদ লাগিয়েছে, কিন্তু অ্যান্টেনা না থাকায় চালু করা গেল না। এই অ্যান্টেনা আনতে আবার শহরে দৌড়াতে হবে। সব কোলাহল আড্ডা শেষে ঘরে ফিরে দরজায় খিল দিল নওশাদ। শালিক বিছানা গুছিয়ে বসে পড়ল, ঠান্ডায় ঠকঠক করে কাঁপছে। ছোট্ট একটা ব্যাগ নিয়ে তার সামনে বসলো নওশাদ। ব্যাগটা সে এতক্ষণ বের করেনি, তাই স্ত্রীর সামনেই খুলল। শালিক কৌতূহল নিয়ে দেখছে। ব্যাগ থেকে বেশ কিছু সাজসজ্জার সরঞ্জাম এবং দুটো শাড়ি বের করলো নওশাদ। বলল, এগুলো তোমার। এত সাজনি? হ্যাঁ। খুশি হলো সে। সাজতে আমার অনেক ভাল লাগে। তাই তো এনেছি। আর ওই ব্যাগে যা জিনিসপত্র আছে তা তোমার বাবা মা ভাই বোনদের জন্য। হ্যাঁ গো, কথাও আপনার মনে আছে? মনে থাকবে না কেন? 4টা না 5টা না, একটা মাত্র শ্বশুর শাশুড়ি আর শালা শালি আমার। ওদের জন্য না আনলে হয়? আমার সাথে এক লোক থাকতেন, ওনাকে নিয়ে সপ্তাহখানেক ধরে কেনাকাটা করেছি। আরও কিছু আনার ইচ্ছে ছিল কিন্তু আনতে পারিনি। বেশি কিছু আনলে আবার বেশি টাকা দিতে হয়, তাই ভাবলাম শহর থেকেই কিনে নেব। ব্যস্ততার মধ্যেও স্বামীর যে শ্বশুরবাড়ির কথা মনে আছে তা জেনে মুচকি হাসলো শালিক। তার হাসি দেখে নওশাদও হাসলো। বিছানা খালি করে আলো নিভিয়ে দিয়ে বলল, একদিন তোমার কথা খুব মনে পড়েছে। এবার থেকে অভিযোগ করার আর কোনো সুযোগ দেব না। চারিদিকে নীরবতা বিরাজ করছে। মিস্ত্রি আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। ছেলেকে নিয়ে বিছানায় বসে আছে নাজির। বাপ ছেলে দুজনাই তাকে দেখছে। একসময় ছেলের উদ্দেশ্যে নাজির বলল, দেখছো তোমার আমায় কত সুন্দর? আগে এত সুন্দর আসিল না। শরীর খালি চর্বি আর চর্বি, মানে অনেক মোটা আসিল। কথায় কথায় স্যাঁত করে উঠত। আমারে বিয়ে করার পর এত সুন্দর হইছে। মিস্ত্রি চোখ মুখ কুচকে পিছু ফিরে তাকালো। নাজির পুনরায় বলল, দেহ কেমনে চাই? রাগলে ওই মায়েরা সুন্দর লাগে। বড় হইলে তোমার মতো সুন্দর একটা মাইয়া দেখে বিয়া দিমু। বউ সুন্দর হলে পুরুষ মানুষের জীবনে প্রত্যেক দিনে ঈদ। চুল বেঁধে নাজিরের থেকে ছেলেকে কেড়ে নিল মিস্ত্রি। পিঠে হাত বুলিয়ে দিয়ে বলল, এমন বদমাইশ বাপ জীবনেও দেখিনি। আমায় পেয়ে জিতেছে তা মুখ ফুটে বলতে পারছে না সে। বাপের কথা কানে নিস না তো। মায়ের মতো হবি, ভদ্র হবি। বউ জীবনেও বেয়াদব বলতে পারবে না। আমি বেয়াদব বদমাইশ? কোনো সন্দেহ? তুই তাইলে নোংরা শব্দ উচ্চারণ করলে ঘর থেকে বের করে দেব। সারা রাত বাইরে কাটাবেন। নাক মুখ কুচকে থেমে গেল। ছেলেকে ঘুম পাড়িয়ে বিছানায় এলো মিস্ত্রি। পিঠে হাত বুলিয়ে দিলেই ছেলেটা ঘুমিয়ে যায়। তবে জেগে উঠে দ্রুত বাবাকে না দেখলে তো হয়ে যায় মুখ ভার। সারাদিন পর স্ত্রীকে কাছে পেয়ে জড়িয়ে ধরে চোখ বুঝলো নাজির। মিস্ত্রি সোজা হয়ে শুয়ে ঘাড় কাত করলো। জিজ্ঞাসা করলো, ক্ষতগুলো তো এখনো শুকায়নি, দেখতেও দেন না। লজ্জা যেন উতলে উতলে পড়ছে আজকাল। আব্বা বললো শীতে নাকি এসবে টান লাগে বেশি। কিছু হয়ে গেলে বেশি বোঝা ভালো না। আরেকবার বরং হসপিটাল থেকে পরীক্ষা নিরীক্ষা করিয়ে নিলে ভালো হতো না? সব শুকাইয়া গেছে, খালি দাগটি রইয়া গেছে। এই দেখার যাইতো না। আর পরীক্ষা নিরীক্ষা সব ঠিক আছে। হায়াতের মালিক আল্লাহ, এত চিন্তা করতে হইব না। মিস্ত্রি বিরক্ত হলো। এই লোকটা তার কোনো কথা শুনে না। শরীর গরম কেন? জ্বর এসেছে? নিষেধ করার পরেও কাদা পানিতে নেমেছেন? হাত দিয়ে কপাল ছুতে গেল মিস্ত্রি। নাজির তার হাতটা নিজের মুঠোয় নিয়ে গলায় মুখ ঘষে বলল, ধুর, আমি না, মিল্টন নামছে, এখন ঘুমাও। ছেলেকে পেয়ে বউকে ভুলে গেছেন? এখন আর আমায় ভালোবাসেন না, তাই না? পুরুষ মানুষ ভালো না একদমই। নাজির হেসে ফেলল। মুখ তুলে অন্ধকারে স্ত্রীর দিকে তাকালো। গাল দুটো চেপে ধরে বলল, এখন পোলাটারও হিংস্র করতেছো ময়না পাখি? হিংসে নয়, সত্য কথা। আইসা, এবার থেকে বাড়ি দাইয়া তোমার আগে কুলাই নেব। খুশি? অসভ্য লোক। এখন আবার অসভ্য হয়ে গেলাম? মুখ ফিরিয়ে নিল মিস্ত্রি। নাজিরের বাঁধন শক্ত হলো। ফিসফিস করে বলল, এই অসভ্য লোকই তোমার পোলার বাপ। মিস্ত্রি প্রতি উত্তর করল না। শুরু হলো নীরবতা। শোনা যাচ্ছে শুধু দুজনার নিঃশ্বাসের শব্দ। কথা খুঁজে পাচ্ছে না কেউ, তবুও দুজনাই যেন তাদের অনুভূতি সম্পর্কে অবগত। রাত শেষে সকাল এলো। শীতকালে রাত দীর্ঘ হলে দিন হয় ছোট। কখন যে সময় চলে যায়। পরের দিন বিকেলে মেয়ে আর জামাতাকে নিয়ে যেতে মহিষের গাড়ি পাঠালেন অলিউল খান।
ছেলেটার দেশে ফেরার সংবাদ লোক মারফত তিনি পেয়েছেন, তাই নওশাদও লোকটাকে ফেরাতে পারল না। বড় ভাইয়ের অনুমতি নিয়ে স্ত্রীর সঙ্গে শ্বশুরবাড়ি জামাই আদর খেতে চলে গেল। শীতকাল বিদায় নেওয়ার আগে আরও একটা হৃদয় বিদারক ঘটনা ঘটে গেল। সেদিন সন্ধ্যা নামার পূর্বে সৈয়দুন্নেসাও ইন্তেকাল করলেন। সেই যে অসুস্থ হলেন, তারপর আর উঠে দাঁড়াতে পারলেন না। মাস্টার বাড়ির শেষ গুরুজনও বিদায় নিয়ে চলে গেলেন এমন এক জায়গায় যেখান থেকে আর ফিরে আসা যায় না। মৃতদেহের পাশে বসে পুত্রবধূরা কাঁদছে। শাশুড়ির জন্য কেউ এমন করে কাঁদে, তাও আবার সম্পর্কে তিনি সৎ শাশুড়ি। চোখের পানি যেন বুঝিয়ে দেয় মৃত নারী তার জীবদ্দশায় সংসারের প্রতি নিবেদিত প্রাণ ছিলেন। কান্নার শব্দে প্রতিবেশী নারীরাও ছুটে এসেছে দ্বারে। এই জীবনে বৃদ্ধা তাদের কম উপকার করেনি। 80-র দশকে অনাহারে যখন ভুগেছিল, তখন নিজের সিন্দুক থেকে চাল ডাল বিলিয়ে দিয়েছিলেন। 71-এ হানাদারের কবল থেকে তরুণীদের লুকিয়ে রেখেছিলেন নিজের বাড়ির চিলেকোঠায়। সেই উপকার ভুলবে কি করে সবাই? মৃত্যুর আগে ছেলেদের পই পই করে সৈয়দুন্নেসা বলে গিয়েছেন মৃত্যুর পর বেশিক্ষণ যাতে তার লাশ রেখে দেওয়া না হয়। মাইকে ঢালাওভাবে জানানোর প্রয়োজন নেই। রাতের আধারে লোক জড়ো না করে স্বামীর পাশেই যেন তাকে দাফন করা হয়। দাদি শাশুড়ির মৃত্যু সংবাদ পেয়ে স্ত্রী পুত্রকে নিয়ে শ্বশুরবাড়ি ছুটে এসেছে নাজির, তবে ভেতরে এখনো প্রবেশ করেনি। বিগত মাসগুলোতে মৃত্যু তাদের জীবনে স্বাভাবিক হয়ে গিয়েছে। এখন আর কষ্ট লাগে না, অবাক হয় না, শুধু একটা হাসি খুশি। মানুষ দুনিয়া ছেড়ে চলে গেছে ভেবে শূন্যতা অনুভব হয় ভেতরে। তবে সেই শূন্যস্থানই আর কদিন শূন্য থাকে। আজকাল নাজিরও মৃত্যুকে ভীষণ ভয় পায়। সুযোগ পেলে সিজদায় লুটিয়ে আল্লাহর কাছে মাপ চায়। সৈয়দুন্নেসার মৃত্যুতে সে উপলব্ধি করলেও তাকে ঠিক ভুল সম্পর্কে বোঝানোর মধ্যে আরও একজন মানুষ তার জীবন থেকে চলে গিয়েছে। মাসুম রুহুল দাদিকে শেষ দেখা দেখে ফুপুদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। মিল্টনকে সঙ্গে নিয়ে নাজির গেল কবর খুঁড়তে। মসজিদের খাটিয়ে এনে বাড়ির উঠোনে রেখে দাদির জন্য শেষ বাজার করতে হাটে চলে গেল সুজন আর তালেব। মায়ের মৃত্যু সংবাদ শুনে মেয়েরা আর দেরি না করে তৎক্ষণাৎ স্বামী সন্তানদের নিয়ে চলে এলো বাপের বাড়ি। সরলা এলো ভাতিজাদের সঙ্গে। বৃদ্ধ বয়সে তারাও কাঁদলো নাতি নাতনিরা। শেষ গোসল দিয়ে সৈয়দুন্নেসার প্রাণহীন দেহটাকে কাফনে জড়িয়ে সেই রাতে যথাসময়ে দাফন কার্য সম্পন্ন করা হলো। কবরের পাশে দাঁড়িয়ে কাশেম আলী চোখের পানি ছেড়ে বললেন, মা কি বুঝার আগে মা হারাইছি, আল্লাহ দয়া আরো একজন মা পাইলাম। হেই মায়ে গো গেলোগা, বাপ তো আর আগেই গেছে। এখন বাড়ি ফিরা কার কাছে ছুটবো? কি বিপদে ভরসা দিব? মাথায় হাত ভুলেইয়া দিব। নজরুল আলম নিজেকে সামলানোর চেষ্টা করছেন। এই বয়সে এসে কাদার মতো বোকামি করতে চাচ্ছেন না বলেই মনে হচ্ছে। আকাশের দিকে তাকিয়ে শুধু মনে মনে বললেন, আল্লাহ, আমার আম্মারে তোমার কাছে রাইখে গেলাম, তারে ভালো রাইখো, সব ভুল মাফ কইরা বেহস্তেবাসী কইর। ধীরে ধীরে সবাই বাড়ি ফিরে এলো। সৈয়দুন্নেসা শুধু রয়ে গেলেন স্বামীর কবরের পাশে, নিজের নতুন ঠিকানায়, যেখান থেকে আর ফিরে আসা যায় না। এটাই চূড়ান্ত গন্তব্য, দীর্ঘযাত্রার শেষ পথ। শ্বশুর শাশুড়ির সাথে নওশাদ শালিকও বাড়ি ফিরে এসেছে। মিস্ত্রিটা এখনও কাঁদছে। তার এইটুকু জীবনে দাদি ছিলেন গুরুত্বপূর্ণ এক চরিত্র, হতাশায় আশ্বাস দেওয়া সঙ্গী। সেই দাদি আর নেই, তাকে ছেড়ে চলে গিয়েছে। ভাবলেই বুক ছিঁড়ে যাচ্ছে যন্ত্রণায়। ছেলেটা ক্ষুধার চোটে রুবিনার কোলে কাঁদছে। কিভাবে কান্না থামাবে বুঝতে পারছে না রুবিনা। হাতের ইশারায় সুজাতাকে ডেকে বলল, ছোট দাদি ওই পাশে ফুপ্পু দাদিদের সাথে বসে আছে, ডাকলে বকবে। রুবিনা বিপাকে পড়ল। অন্য কিছু খাওয়ানো গেলে সে নিজে খাইয়ে দিত। বেলির ফিডার বিছানায় পড়ে আছে। তার চিন্তার মধ্যে হঠাৎ সেখানে পলির দেখা মিলল। জিজ্ঞাসা করলো, পোলা পাইন্ডা কখন ধইরা কান্তাছে আর তুমি এনে মগার মতো দাঁড়াইয়া রইছো? মিশ্রি কই? হেও কান্তাছে, একবার লইয়া গেছিলাম হের কাছে, পোলার মিহি চাই নাই পর্যন্ত। এখন কি করি? বেলিরে তোমার কাছে রাইখা ওরে আমার কাছে দাও। আইও দেখি আব্বা, মামির কাছে আইও। রুবিনার কোলে বেলিকে দিয়ে নক্ষত্রকে নিয়ে মিস্ত্রির কাছে এলো পলি। মেয়েটা সেই কখন থেকে দাদির বিছানায় শুয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। নক্ষত্রকে তার পাশে শুইয়ে দিল পলি। বলল, তোমার পোলার ক্ষুদায় কান্তাছে, ওরে কেন কষ্ট দিতেছ কও তো? ও কি মানুষ মরার কষ্ট বুঝে? ওরে খাওয়াইয়া দাও, বাপের কাছে দিয়ে আহি। মায়ের চোখে পানি দেখে অবুঝ নক্ষত্রের কান্না থেমে গেল। ঠোঁট উল্টে অভিমানী চোখে তাকিয়ে রইল। কি মায়া সেই দৃষ্টিতে! মিস্ত্রি উপেক্ষা করতে পারল না। চোখের পানি মুছিয়ে কপালে চুমু দিল। ক্ষুধা নিবারণ হওয়া পর্যন্ত পিঠে হাত বুলিয়ে দিল। খেতে খেতেই এতক্ষণ চিৎকার করে কাঁদতে থাকা ছেলেটা ঘুমিয়ে গেল। পলি চাইলেও মিস্ত্রি ছেলেকে আর কাজ ছাড়া করলো না। সেই রাতে কারো চোখে ঘুম নামলো না। বাধ্য হয়ে রাতটা শ্বশুর বাড়িতে থেকে গেল নাজির। নওশাদ অবশ্য শালিককে নিয়ে চলে গিয়েছিল বাড়ি। মৃত্যু শোকের থেকে আরো বড় কোনো শোক আছে কিনা নাজিরের জানা নেই। সৈয়দুন্নেসা পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর পৃথিবীর তিল পরিমাণ ক্ষতিও হলো না।
দৈনন্দিন জীবন সময়ের নিয়মে চলতে থাকলো। মাঘ প্রায় শেষের দিকে, পলাশ গাছে কলি ধরা শুরু করেছে। হঠাৎ এক ব্যস্ত দুপুরে গ্রামের মেঠোপথে দেখা মিলল মমিনুল শাহর বড় পুত্র নাজমুল শাহর। চুল দাড়ি বাড়ন্ত, বংশ পরম্পরায় পাওয়া সুন্দর চেহারাখানার মলিনতার নিচে ঢাকা পড়েছে, চেনার উপায়টুকু যেন নেই। সদ্য জেল থেকে মুক্তি মিলেছে তার। সরাসরি ভুক্তভোগীকে আঘাতের প্রমাণ না থাকায় জামিন মঞ্জুর হয়ে গিয়েছে। শাহরিয়ার আর সামিউলটা এখনো ছাড়া পায়নি, তাদের ছাড়া পাওয়ার সম্ভাবনা কম। তার আগমনে বাড়ির সামনে প্রতিবেশীদের ভিড় জমেছে, ফটকের সামনে থেকে উকিঝুঁকি মারছে। বাড়ির ভিতরে পা রেখে দীর্ঘশ্বাস ফেলল নাজমুল। উঠোনের আগাছা দিয়ে পায়ের মাংসপেশি ঢেকে যাচ্ছে। দুপাশে দুই দালানে শ্যাওলা জমেছে, মায়ের রান্নাঘরে চাল ভাঙা, গোসলখানা টিউবওয়েল দিয়ে পানি বের হচ্ছে না। কি অবস্থা তাদের পুরনো বাড়িটার? কোথায় সেই দাপট, ক্ষমতা, ভাইদের দুষ্টু মিষ্টি ঝগড়া আর হই হই কলরব? নাজমুলের হাঁটু ভেঙে আসে। বাবা ভাইদের কথায় প্রভাবিত হয়ে করা ভুলের জন্য আফসোস জাগে অন্তঃকরণে, কিন্তু লাভ কি সেই আফসোসের? মানুষ মেরে হাসি খুশি সুন্দর সম্পর্কগুলো নষ্ট করার পর আফসোস করে কেঁদে কেটে কি লাভ? যেমন লাভ হচ্ছে না মমিনুল শাহর আফসোসে। বাবাকে দেখেও মন কেঁদে উঠল নাজমুলের। বোঝার আর বাকি রইল না রব কর্তৃক পাপের শাস্তি যে এসব যা কেবল শুরু। ভয়ে মায়ের সাথে আর দেখা করতে সে যায়নি, তবে শিউলির সাথে দেখা করেছে, ক্ষমা চেয়েছে। পৃথিবীর সব স্ত্রীরাই মিস্ত্রি বা মর্জিনার মতো হয় না। কিছু স্ত্রী আছে শিউলির মতো, যারা সমাজের ভয়ে সংসার করার লোভে স্বামীর করা সমস্ত অপরাধ ক্ষমা করে দেয়। শিউলিও তাই করেছে। সবার নিষেধাজ্ঞা অমান্য করে স্বামীর সঙ্গে শ্বশুর বাড়িতে ফিরে এসেছে। মহাসড়ক দিয়ে আসা যাওয়ার পথে তার সাথে বেশ কয়েকবার নাজিরের চোখাচোখি হয়েছে, তবুও কেউ কারোর সাথে কথা বলেনি। নাজমুল অবশ্য অনেকবার ভেবেছে নিজের অন্যায়ের জন্য ক্ষমা চাইবে, কিন্তু কোনো এক অদৃশ্য জড়তা তাকে বিবেকের কাছে বারবার আটকে দেয়। পারভেজটাকে আজকাল কোথাও দেখা যায় না। গুদামে সব মালামাল আর মালবাহী গাড়িটা বিক্রি করে দিয়ে কোথায় যে ছেলেটা হারিয়ে গেল তার জন্য নাজিরের ভারী কষ্ট হয়। মনে হয় এই ছেলেটাই শেষ পর্যন্ত ঠকে গেল, একা হয়ে গেল। ছেলেটা নওশাদের মতো বোকা। দুর্ভাগ্যজনকভাবে তাকে আগলে নেওয়ার মতো কেউ নেই। নাজিরের মতো দায়িত্ববান একজন বড় ভাই নেই। চায়ের দোকানে এই নিয়ে রোজ আড্ডা চলে। কেউ শাহাদের জন্য আফসোসও করে। কি যে এক লোভে পড়ে এত সুন্দর একটা পরিবার ভেঙে গেল। অথচ তাদের পরিবারেও কি লোভ, হিংসা কম আছে? রোজই তো বউদের মধ্যে চুলোচুলি লাগে, সম্পদ নিয়ে মারামারি আর ঝগড়া হয়। নাজিরের সামনাসামনি অবশ্য কেউ এসব কথা বলে না, নইলে ঠিক মুখের উপর উচিত জবাব দিয়ে দিত। তবে নাজির আগের তুলনায় অনেক বদলে গিয়েছে। সেই ছন্নছাড়া লাগামহীন ছেলেটা আর নেই। যার তার সাথে আগ বাড়িয়ে ঝগড়া করে না, মুখ দিয়ে কটু শব্দ বের হয় না। সে এখন নীরব পরিশ্রমী, যে রবের উপর সদা বিশ্বাসী, যে নিজের অতীতে করা কর্মের দ্বারা লজ্জিত। সময় পরিবর্তনশীল, শোক কাটিয়ে সবাই ব্যস্ত হয়ে গেল নিজেদের জীবন নিয়ে। নতুন দালানের ইটের গাঁথুনি দেওয়া কাজ শুরু করে দিয়েছে মিস্ত্রিরা। টিনের ঘর ছেড়ে কয়েকদিন আগে জিনিসপত্র নিয়ে মাটির ঘরে উঠেছে নাজির আর নওশাদ। টিনের ঘর ভেঙে সেখানে বড় একটা চুলা বানিয়ে এখন মিল্টন আর তার স্ত্রী স্বপ্না মিলে খেজুরের রস জাল দেয়। এসবে আবার মেয়েটা বেশ পারদর্শী। তাও তার বাবারও একসময় গুড়ের ব্যবসা ছিল, তাই সেখান থেকে শিখেছে। সংসারের কাজকর্ম সেরে বাকি সময় স্বামীর সঙ্গে এই বাড়িতেই মেয়েটা পড়ে থাকে। শালিকের সাথে তার আবার গলায় গলায় ভাব। তা নিয়ে মিল্টনের মা সারাদিন ঘ্যান ঘ্যান করেন। মাঝে মধ্যে মিস্ত্রির কাছে এসে আফসোস করে বলেন ছেলেটা নাকি বউ পেয়ে তার হাতের বাইরে চলে গিয়েছে। নির্ঘাত বউটা চাল পোড়া খাইয়ে বশ করেছে, নইলে মায়ের কথায় উঠা বস করা ছেলে এখন নিজে নিজে কিভাবে সব সিদ্ধান্ত নেয়। মিস্ত্রি তার সামনে গম্ভীর থাকলেও আড়ালে জায়ের সাথে বসে এসব নিয়ে খুব হাসে। রস জাল দিয়ে ঘন করা শেষ। জ্বলন্ত খড়ি টান দিতে গিয়ে হাতে শেখা লাগলো স্বপ্নার। মিল্টন কাজ ফেলে দৌড়ে এলো, স্ত্রীর হাতটা টেনে ধরে উন্মাদের মতো জিজ্ঞাসা করলো, কি হয়েছে? কই দুঃখ লাগছে বউ? তোমারে কইছি না এইসব কামের দরকার নাই, তুমি শুধু দেখবা। ঠান্ডা পানি এনে স্ত্রীর হাত ভিজিয়ে রাখলো। স্বপ্না আঁচল কামড়ে লাজুক হেসে বলল, আমনে একটু বেশি বেশি করেন, এমন শেক কত খাইছি বাপের বাড়ি থাকতে। বাপের বাড়িতে খাওগা, আমার বাড়িতে আমার কাছে কেন খাইবা? যাও গিয়ে বারান্দায় বউ। শাসন করার ভঙ্গিতে বলল মিল্টন। পিছু ফিরে তাকাতে নাজিরের সঙ্গে চোখাচোখি হলো। ঘাড় চুলকে বলল, একটুও কথা শুনে না, খালি কাম দেখলে দৌড়াই আইয়ে। নাজির কিছু বলল না। যেখানে তার মতো এক খিটখিটে বদরাগী পুরুষ বউভক্ত, সেখানে তার সহকারী আর কেমন হবে? কাতলা মাছটা রান্নাঘরে রেখে স্ত্রীর উদ্দেশ্যে বলল, মাছটা মাত্র বড়শিতে উঠছে, হাটে নিতেছিল, লগে লগে আমি কিনে নিয়ে আইলাম। আনাজ দিও না, বেশি বেশি পিঁয়াজ মরিচ দিয়ে কষাইও। মিস্ত্রি মাথা নাড়ালো। আচ্ছা। আমার পোলা কই? মনে হয় চাচার কাছে। ওই মফিজরে দেখলে এখন আমার মাথা মতো গরম হয়ে যায়। বাড়িতে এমন একটা জাদুর বাক্স আছে যে এখন আর বউ পোলাপান লইয়া বাড়িতে একটু শান্তি পাই না। মহিলাগুলোর কুটামি থাকা আমাকে বাড়ি দিয়ে পড়ে থাকে।
মিল্টন বলল, নওশাদ ভাইয়ের উপর আমিও নারাজ ভাইজান। আমার বউটাই সেইদিন কয় হ্যাঁ স্বপ্নের পুরুষ বলে আলমগীর। আমি তো হইন্না টাসকি খাইয়া ওই পাড়ার আলমগীরের লগে ইচ্ছা মতন কাজ্জা করলাম। বাড়িতে ইয়া শুনি ওই পাড়ার আলমগীর না, এই বাস্কর নায়ক আলমগীর ভাইয়ের পছন্দ। স্বপ্না মুখ বাঁকিয়ে রান্নাঘরে গিয়ে মিস্ত্রির পাশে বসলো। নাজির আঙ্গুলের সাহায্যে রস নিয়ে খেতে খেতে বলল, এর লাগে ঝামেলা। কাল বিকালে সারাইয়া আমার কাছে বিচার দিল। আর কি কমু, আমার সংসারে কবে জানি বড় ধরনের অশান্তি। ওই দিক দিয়ে তোর ভাবি আবার ভালা, আমার ছাড়া তার আর কাউকে ভাল লাগে না। আর লাগবেও না কেমনে? আমি কি নায়কের থেকে কম? কি যে কন্যা, মনে আছে শ্রীপুর ঘুরতে গিয়ে একবার ডিক্তর আমনের ছায়াছবির প্রস্তাব দিছিল? আর কোষ না, ওইটা ডিরেক্ট হবে, বাংলায় পরিচালক। নওশাদ বলে উঠল। নাজির তার দিকে আর চোখে তাকিয়ে ছেলেকে নিয়ে নিল নিজের কোলে। স্বপ্না ফিসফিস করে বলল, দেখছেন বুবু কেমনে সাপ আমারে বেড়া মানছে। মিস্ত্রি চুলা থেকে ছাই তুলতে তুলতে বলল, বাদ দাও, চাপা মারা এদের জাত স্বভাব। দেন মাছ আমি কাইটটা আনি। হাতে ফোসকা পড়েছে না, এখন আর এসব করতে হবে না। বাড়িতে গিয়ে শাশুড়িকে একটু সাহায্য কর, এমনিতেই তোমার উপর নারাজ সে। হ্যার কথা কইেন না বুবু, মহিলার 10 জাল। কইলজা কাইটটা দিলেও কইব লবণ কম হইছে। আমিও সাবানা না। সাবানাকে? জসিমের বউ, মাইয়াডা ভোলাবালা। শাশুড়ি ননদ চেঁচা দিলেও কিছু কয় না। জসিম আবার কে? আরে ছায়া ছবির নায়ক, আমনে চিনবেন কেমনে, দেখেন না তো। মিস্ত্রি মাছ নিয়ে চলে গেল। শালিক এতক্ষণ ঘরে ছিল, সেও এলো। দুপুরে রান্নার আয়োজন করতে হবে। স্বপ্না মেয়েটা বিয়ের পর থেকে ছায়াছবির বড় ভক্ত হয়েছে। সব নায়িকার নাম মুখস্থ। বৃহস্পতিবার আর শুক্রবার বিকেলে টেলিভিশনের ঘরে পাড়ার নারী বাচ্চা কাচ্চাদের ভিড় লেগে থাকে। নাজির মাঝে মধ্যে এই নিয়ে ভাইয়ের উপর রাগ ঝেড়ে বলে, কি একটা ঝামলা লোকে কইরে নিয়ে আসছোস, আর ভাল লাগে না। নওশাদ কিছু বলে না, প্রত্যুত্তরে শুধু হাসে। তার ব্যস্ততা আজকাল আকাশচুম্বী। নতুন ব্যবসার পেছনে ভালোই ছোটাছুটি করতে হচ্ছে। একটা ব্যবসা দাঁড় করানো কি চারটেখানি কথা। নাজির এতে ভীষণ খুশি। ছেলেটা অন্তত নিজের জীবন নিয়ে হেলাফেলা বাদ দিয়ে সাংসারিক আর পরিশ্রমী হচ্ছে। অতীতের সমস্ত কালো অধ্যায়কে পেছনে ফেলে নতুন জীবনে উদ্যমী হয়ে উঠেছে। আর কি চাই। গুড়ের কাজ শেষ হতে দুপুর পেরোলো। মাচা থেকে খড়কুটো নামিয়ে গরুগুলোকে খেতে দিয়ে ঘাস কেটে আনতে চলে গেল নাজির। সমস্যা হলেও এই কাজটা সে নিজেই করে। আজ চিরাই চরিত বৃহস্পতিবার। দুপুরের ভোজন শেষে বিছানায় আর গা লাগালো না নওশাদ। ব্যাগে নিজের পোশাক গুছাচ্ছে। শালিক আঁচলে হাত মুছতে মুছতে ঘরে এলো। স্বামীর কাজকর্ম দেখে মুখ ভার করলো। নওশাদ ব্যস্ত হাতে কাজ করতে করতে বলল, রাতে আজ ফিরবো না, অনেক দূর যেতে হবে, মালপত্র আনতে হবে। ফিরতে ফিরতে ধরো কাল পরশু তো লাগবেই। সাবধানে থেকো, নিজের খেয়াল রাখো। ধুর, বিয়া কইরা ফাঁসছি, একলা একটা আমার ভাল লাগে না। একা কোথায়, সারাদিন বাড়িতে মানুষ গিজগিজ করে। যা হিসেবে নিজের মামাতো বোন পেয়েছ, কয়েক পা হাঁটলেই নানার বাড়ি। এত সুবিধার মধ্যেও একা। জামাই যদি দূরে থাকে, এত শত সুবিধা দিয়া আর কি কাম। তা জামাই কাছে বসে থাকলে চলবে কি করে? তুমি চাও না আমি কিছু করি? চাই তো, আপনি ভালা কিছু করলে আমি সবচেয়ে বেশি খুশি হম। তাহলে আফসোস আর মন খারাপ যে। নক্ষত্রের মতন একটা পোলা পানি দিয়া যান, যে মা মা কইরা আমারে ডাকবো, চোখের আড়াল হইলে কানবো, তাইলে আর আমনের বিরহে মন খারাপ করবো না। নওশাদ চমকে তাকালো। শার্টের বোতাম লাগাতে থাকা হাতটা থেমে গেল। মেয়েটা দিন দিন সব লজ্জা ভুলে বসেছে। এগিয়ে এসে কোমর জড়িয়ে ধরে বলল, এখন এত গুরুত্বপূর্ণ কথা বলার সময় আগে বললে না কেন পাখি? আচ্ছা যাও, কালই চলে আসবো, তারপর 10 মাসের জন্য ছুটি। স্বামীর বুকে ধাক্কা মেরে দূরে সরে গেল শালিক। গোছ গাছের অবশিষ্ট কাজ নিয়ে সমাপ্ত করে বলল, কইতে হইব কেন, আমনে পুরুষ মানুষ, বুঝেন না? কিভাবে বুঝবো বলো? চালাক তো নই, বোকা শোকা মানুষ। ঢং না বোঝার ভান ধরে থাকেন। নওশাদ হাসলো। মেয়েটা ভারী অদ্ভুত, এসেই তার জীবনটা কেমন বদলে দিয়েছে। নওশাদ কি কখনো ভেবেছিল তার এত সুন্দর একটা সংসার হবে? পেছন থেকে স্ত্রীকে জড়িয়ে ধরে মান ভাঙাতে লাগলো। খাওয়ার পর নাজির আর বিছানায় গেল না। একটু পরেই নিশ্চিত নারীগুলো বিরক্ত করতে চলে আসবে।
বাড়ির এখন ফাঁকা বলা চলে। মিল্টন বউকে নিয়ে নিজের বাড়ি চলে গিয়েছে। গোয়ালের গরুগুলো খাবার খেয়ে বিশ্রাম নিচ্ছে। এদের তেমন একটা বের করে না নাজির। ছাগল পাশের খেতে বাঁধা কচি ঘাস খেয়ে সেখানেই শুয়ে আছে। আসরের আজান দিলে খোপে ঢোকাবে। শালিক কয়েকটা মুরগি পালন শুরু করেছে। তার দেখা দেখি মিস্ত্রিও শুরু করেছে। এতে সংসারে নাকি আয় হবে। বাইরে থেকে অযথা ডিম কিনে আনতে হবে না। নক্ষত্র একটু একটু করে বসতে পারে। এখনো বালিশে হেলান দিয়ে বিছানায় বসে আছে। মিস্ত্রি ঝুনঝুনি নাড়িয়ে ছেলের সাথে খেলছে। তাদের দেখে মা ছেলে কম, দুঃসম্পর্কের ভাই বোন লাগছে বেশি। ভাবনাটা মাথায় আসতে চোখ মুখ কুচকে নিল নাজির। খেলার মাঝখান থেকে কোলে তুলে নিল ছেলেকে। মিস্ত্রি বিরক্তি নিয়ে বলল, বলে কেন নিলেন? এখন ওর ঘুমানোর সময়। এত ঘুমাইয়া করবো কি? আইও আব্বা, ঘুরে আহি। হ, কও আব্বা। বাবার ঠোঁট নাড়ানো দেখে নক্ষত্র পুনরায় চেষ্টা করলো। মিস্ত্রি বলল, বাবা ডাক শেখান, তার আগে মা ডাক শেখাতে হবে। মা বলো, মা। স্পষ্ট উচ্চারণ করতে পারে না। নাজির ঘর থেকে বের হতে হতে বলল, মায়েরে টাটা দাও, টাটা। বাবাকে অনুসরণ করে পেছনে ফিরে ছোট ছোট হাত নাড়িয়ে মাকে টাটা দিল নক্ষত্র। নাজির বলল, দরজায় শিকল লাগাও, চাইলে নক্ষত্রের মাও আমগুলোকে আইতে পারো, না করবো না। শাড়ি ছেড়ে আজ সালোয়ার কামিজ পরেছে মিস্ত্রি। গৃহিণী থেকে কিশোরী লাগছে বেশি। কপাল পর্যন্ত ঘোমটা টেনে দরজায় শিকল আটকে স্বামী ছেলের পিছু হাঁটতে লাগলো সে। বিয়ের পর থেকে স্বামী আর বাপের বাড়ি ছাড়া আর কোথাও যাওয়া হয়নি তার। একেবারে যেন ঘরবন্দি হয়ে আছে। তবুও মেয়েটার কোনো অভিযোগ নেই। দাদি মারা যাওয়ার পর থেকে চুপচাপ হয়ে গিয়েছে। নাজির ভেবে রেখেছে ছেলেটা হাঁটতে শিখলেই এদের মা ছেলেকে নিয়ে ঘুরে আসবে সে। মিস্ত্রি অধৈর্য হয়ে প্রশ্ন ছুড়ল, উল্টো পথে যাচ্ছি কোথায়? চোখ যে দিকে যায়, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? মিস্ত্রি প্রতি উত্তর করলো না। নাজির এসে দাঁড়ালো তার বেগুন খেতে। ক্ষেত ভরে এবারও বেগুন হয়েছে। জিজ্ঞাসা করলো, বেগুন ভর্তা খাইবা? উত্তর দিল না মিস্ত্রি। ছেলের হাত নাড়িয়ে পড়ল, বছর দুয়েক আগে এই ক্ষেত থেকে না বুঝে বেগুন ছিঁড়েছিলাম বলে এক অভদ্র লোক আমায় অনেক অপমান করেছিল। বেগুন চোর উপাধি দিয়েছিল। আজ দিন বদলেছে। এই বেগুন ক্ষেত এখন আমার, ক্ষেতের মালিকটাও আমার, এমনকি ভবিষ্যৎ মালিকও আমার। নারী ছেঁড়া ধন। এই দিন দিন নারে নাজির শাহর বাচ্চা। আল্লাহ কখন কার অহংকার দম্ভ ভেঙে চুরমার করে দেন। দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়িয়ে আশেপাশে তাকালো মিস্ত্রি। নাজির ফ্যালফ্যাল নয়নে স্ত্রীর দিকে কিছু সময় তাকিয়ে থেকে শব্দ করে হেসে উঠল। তার হাসি দেখে নক্ষত্র গা দুলিয়ে হাসল। নাজির স্ত্রীর গাল টেনে দিয়ে বলল, হ, সব তোমার, আর আমি বানে জলে ভাইসে আসছি। মিস্ত্রি মুখ বাঁকালো। নাজির পথ বদলালো। ক্ষেত দেখবা? আবার কোন ক্ষেত? হাউরা ক্ষেত। মিস্ত্রি না বুঝে তাকিয়ে রইল। নাজির ছেলের উদ্দেশ্যে বলল, মায়ের মতন শুদ্ধ মারানি হবি না, হাউরা বোঝো না? সরিষা ক্ষেত বউ। আমার ছেলে শুদ্ধ ভাষাই শিখবে। সরিষা এখনো কাটেনি? না, এবার বীজ লাগাতে দেরি হয়ে গেছে, তাই আর একটু বাড়তি হোক। অলস দুপুরবেলা। কোথাও মানুষের চিহ্নটুকুও নেই। গ্রামের মানুষের দুপুরে পেট পুড়ে খেয়ে নাকে সরিষার তেল দিয়ে ঘুমাতে পছন্দ করে। আইল ধরে স্ত্রীকে নিয়ে সরিষা খেতে এলো নাজির। নীল আকাশের নিচে এই মাথা থেকে ও মাথা পর্যন্ত শুধু হলুদ রং দেখা যাচ্ছে। কিছু কিছু ক্ষেতে ইতিমধ্যে ফসল কাটা শেষ। মিস্ত্রির চোখে বিস্ময় খেলা করছে। বেশি সময় সেই বিস্ময় আটকে রাখতে না পেরে জিজ্ঞাসা করলো, পুরোটাই আমাদের? না, এইখান থেকে ওই পাশে তাল গাছ পর্যন্ত আমাগো। শুনেছি সর্ষের মধ্যে নাকি ভূত পেতনি থাকে। তার উপর এখন আবার দুপুরবেলা। চলুন বাড়ি ফিরে যাই। পেতিনি রে কখনো পেতিনি ধরছে শুনছো? বাঁকা দৃষ্টিতে স্বামীর দিকে তাকালো মিস্ত্রি। আমি পেতনি? পেতনি বলেন আপনি আমায়? না, তুমি তো আমার পরি, ময়না পাখি। মিস্ত্রির ভীষণ রাগ হলো। লোকটা তাকে পেতনির সাথে তুলনা দিয়েছে। শোধ না তুলতে পারলে কিছুতেই শান্তি পাবে না সে। নাজি নিষ্পলক দৃষ্টিতে স্ত্রীর রাগে ফোলা গাল দুটো দেখছে। মাথা থেকে ওড়না ফেলে খোপা করা চুল খুলে দিল মিস্ত্রি। ঘন চুল দিয়ে পিঠ আর কোমর ঢেকে গেল। সময় নষ্ট না করে তৎক্ষণাৎ সে ঢালু জায়গা থেকে নেমে পড়লো খেতে। মুহূর্তেই মিশে গেল হলুদে। নাজির অবাক হলো। মাথা গেছে, করো কি? আপনি আমায় পেতনি বলেছেন না? এবার সত্যি সত্যি পেতনি হয়ে আপনার ঘাড় মটকাবো। নাজির মুচকি হাসলো। ছেলের কানে ফিসফিস করে বলল, তোমার মা কি সুন্দর দেখছোস? এত সুন্দর মাইয়া মানুষ আমি আমার জীবনে প্রথম দেখছি। নক্ষত্র কি বুঝলো কে জানে। মাই মাই করতে করতে হাত নাড়ালো। বাপ ছেলে মুগ্ধ চোখে সরিষা ক্ষেত জুড়ে বিচরণ করা মেয়েটাকে দেখছে। খাঁচায় বন্দি পাখি হঠাৎ ছাড়া পেয়ে দিক বিদিক ভুলে যেমন মুক্ত আকাশে উড়ে বেড়ায়, মিস্ত্রির হয়েছে সেই দশা।
বহুদিন পর মেয়েটা মুক্তির স্বাদ পাচ্ছে। নাজির তাকে বাধা দিল না, বুকটা আনন্দে ভরে উঠল। একবার ছেলে তো আরেকবার স্ত্রীর দিকে তাকিয়ে রবের কাছে শুকরিয়া আদায় করলো। পূর্ণতার স্বাদ বুঝি এমনই হয়। তার চোখ জোড়া ঘোলাটে হয়ে উঠেছে, টোকা দিলে যেন গড়িয়ে পড়বে অশ্রু। ঠোঁটে জলজল করছে প্রাপ্তির হাসি। রক্তের স্বাদ একবার যে পায় সে নাকি আর ফিরে আসতে পারে না, কিন্তু নাজিরের বেলায় কথাটা ভুল প্রমাণিত হয়েছে। সে ফিরে এসেছে, রবের পথে ফিরে এসেছে। অবশেষে তার নিজের ঘর হয়েছে, মানুষ হয়েছে, সংসার হয়েছে, এমনকি সে বাবা হয়েছে। মুক্ত বিহঙ্গের মতো উঠতে থাকা সরল মেয়েটি তাকে টেনে এনেছে পাপের দ্বার প্রান্ত থেকে। নাজির আকবর মিয়ার প্রতি কৃতজ্ঞ, মন থেকে বুড়োর জন্য দোয়া করে। মাঝে মাঝে বাজে স্বপ্ন দেখে। যখন তার ঘুম ভেঙে যেত তখন এই মেয়েটাই তাকে আগলে নিত। অসহায় হয়ে যখন সে বলতো জীবনে যত পাপ করছি যদি অভিশাপ হইয়া ফিরে আয়, তখন এই মেয়েটাই মাথায় হাত বুলিয়ে বলতো, ভুলে যান সেসব। পথভ্রষ্টতা ছাড়া তেমন কিছুই নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফিরে আসা, যাত্রা ভুল জেনে বদলে ফেলা, যা সবাই পারে না, কিন্তু আপনি পেরেছেন, অসাধ্য সাধন করেছেন। নাজির এখন নিজের জীবন বদলানো যাত্রায় ব্যস্ত। তার মস্তিষ্কে দুনিয়াদারির চিন্তা থেকে পরকালের চিন্তা এখন বেশি। সাহসী পরিশ্রমী নাজির নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে ব্যস্ত। তার মন এখন জাহান্নামের ভয়ে ভীত। তার সমস্ত বিশ্বাস শুধু রবের উপর, রবের ফয়সালার উপর। সে বিশ্বাস করে দুনিয়ায় যে যা করেছে তার বিচার পরকালে হবে। যে যা হারিয়েছে তার থেকেও দ্বিগুণ আল্লাহ সেই ব্যক্তিকে ফিরিয়ে দেবেন। কদিন আগে হাসপাতাল থেকে ঘুরে এসেছে নাজির। পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তার বলেছে একটা কিডনি নষ্ট হয়ে গিয়েছে, ভেতরের গুরুত্বপূর্ণ অঙ্গে লাগা ক্ষত শুকায়নি এখনো। মিস্ত্রি সেসব জানে না, কি প্রয়োজন তাকে জানানোর। এই সুন্দর সংসার ছেড়ে, স্ত্রী সন্তানকে ছেড়ে নাজির একদিন চলে যাবে দূরে, বহু দূরে। এটা কোনো কথা? তার অবর্তমানে মিস্ত্রি মেয়েটার কি হবে? অশ্রু গড়িয়ে পড়ার আগেই নাজির তা মুছে নেয়, ছেলেকে বলল, তোমার মা দুনিয়ার সবচেয়ে সুন্দর আর সৎ নারী, তারে কখনো কষ্ট পেতে দিবা না। আমি যেমন মাথায় তুলে রাখছি তুমিও রাখবা। জীবনে কখনো হার মানবা না, মনে রাখবা তুমি নাজির পোলা। নক্ষত্র বাবার গলা জড়িয়ে ধরল। আকাশের দিকে তাকিয়ে ভবিষ্যতে চিন্তা ছেড়ে দিয়ে ছেলেকে নিয়ে হলুদের বিরান মাঠে নেমে পড়ল নাজির। জীবন অনিশ্চিত, ভবিষ্যৎ অনিশ্চিত, কিন্তু নাজির তার বর্তমান উপভোগ করতে চায়। তার প্রিয় সহধর্মিণী আর ছেলের সাথে সুন্দর স্মৃতি রেখে যেতে চায়। ফুল ছিঁড়ে মিস্ত্রির কানে গুজে দিয়ে কপালে চুমু খেয়ে বলল, এই সুন্দর যাত্রা শেষ না হোক, শেষ পথে একটু দেরিতে পৌঁছলে ক্ষতি কি? সঙ্গে নাজির শাহ থাকলে কোনো ক্ষতি নেই। নাজির হাসলো। মা বাবার হাসি দেখে নক্ষত্র হাসলো। মুঠো ভরে ফুল ছিঁড়ে বাবার দিকে বাড়িয়ে দিল। পরিশেষে তারা ভালো আছে, সুখে আছে। এতদিন যারা অন্যায় করেছে তারাও ইতিপূর্বে কৃতকর্মের শাস্তি পেয়েছে এবং পাচ্ছে। ভালোরা, পরিশ্রমীরা এবং সময়ে থাকতে ফিরে আসা সবাই তাদের মতো ভালো থাকুক, পূর্ণতার স্বাদ আস্বাদন করুক। যাত্রা তাদের শুভ হোক। চিরকাল রবের উপর বিশ্বাস রেখে হতাশা এবং প্রতিশোধকে ভুলে যাক।